আজকে তো 7 নম্বর ক্লাস হবে না? রাজু মনে আছে আগের দিন লেকচার 6 নম্বর লেখা ছিল দেখলাম। 7 নম্বর ক্লাস। আচ্ছা, আজকের ক্লাসটা কিন্তু খুব ইন্টারেস্টিং, হ্যাঁ, এবং খুব ইম্পর্টেন্টও আর কি। মানে আগের যে ধরো ক্লাসটা হলো একটু হলো তোমার বোরিং ইন দ্য সেন্স তোমার যে তোমার কিছুটা ইনফরমেটিভ আর কি, যে কোন একটা পার্টিকুলার মলিকুল কোন পয়েন্ট গ্রুপে বিলং করছে সেটা তোমার ওই ট্রিটাকে দেখে সেখান থেকে আইডেন্টিফাই করা, সেটা হ্যাঁ ট্রিটাকে দেখে আইডেন্টিফাই করা, সেটা হয়তো অনেক ক্ষেত্রে তোমাকে একটুখানি প্র্যাকটিস করতে হবে, কিছুটা এই টেবিলটা মনে রাখতে হবে। তারপরে যে এক্সাম্পলগুলো প্রচুর করি সেটা বিভিন্ন রকমের পরীক্ষাতে যে এক্সাম্পলগুলো পড়েছে সেইগুলোকে সামারাইজ করে আমি এক্সাম্পলগুলো মোটামুটি তোমাদের দিয়েছি, দেখবে পরীক্ষাতে ওই এক্সাম্পলগুলো থেকেই মূলত পড়েছে আর কি। আর এমনি তোমরা অর্গানিক কেমিস্ট্রিতে স্টিরিও কেমিস্ট্রি যখন পড়ো সেখানে পয়েন্ট গ্রুপ এবং সেখানে বিভিন্ন রকমের কমপ্লিকেটেড মলিকুলের পয়েন্ট গ্রুপ বা ইনঅর্গানিকে অনেক কমপ্লিকেটেড যে তোমার কমপ্লেক্স আছে আর কি তার পয়েন্ট গ্রুপ, এগুলো তো কিছু কিছু তুমি অলরেডি মনে রাখো, ঠিক আছে। আচ্ছা, এবারে ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য আজকে ক্লাসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। যারা ফিজিক্যাল কেমিস্ট্রি, যারা 5 নম্বর লেকচার হবে তো। 5 নম্বর লেকচার না? হ্যাঁ স্যার। আচ্ছা, হতে পারে 5, শিওর 5? হ্যাঁ স্যার, গ্রুপে তো 4টা লেকচার মধ্যে দিয়েছিলেন। না, 4টে লেকচার মানে আগের দিন যেটা এটা ছিল ধরো তোমার, আমি জানি না মানে হ্যাঁ যেটা। স্যার, হ্যাঁ তারপরে আপনি ম্যাট্রিক রিপ্রেজেন্ট ও সিমেট্রি অপারেশন ওটাই পড়ানো হয়েছে। আচ্ছা, 4th লেকচার ছিল তো আগেরটা। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, দেখ তাহলে আমরা আজকে ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন অফ সিমেট্রি অপারেশন সেটা নিয়ে আলোচনা করব। এলো আবার, হ্যাঁ আজকে হচ্ছে ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন অফ সিমেট্রি অপারেশন এর কথাবার্তা বলবো। দেখো আমরা এতদিন পর্যন্ত যেটা করেছি সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট গ্রুপ থিওরি, সেখান থেকে ডেফিনেশন অফ এ গ্রুপ, তার যে রিলেটেড থিওরেমস গুলো এসব নিয়ে কথাবার্তা হয়েছে, এবং তার সাথে সাথে সার্টেনলি হচ্ছে তোমার ক্লাস বলতে আমি কি বুঝছি, সাবসেট কি, কোসেট কি, এইসব কথাবার্তাগুলো আমাদের হয়ে গেছে। আচ্ছা, তারপরে সিমেট্রি অপারেশনস গুলো নিয়ে কথাবার্তা বলা হয়েছিল, এবং সিমেট্রি পয়েন্ট গ্রুপ কোন একটা পার্টিকুলার মলিকুল যে কোন সিমেট্রি পয়েন্ট গ্রুপের মধ্যে বিলং করে এইসব নিয়ে কথাবার্তা আমাদের হয়েছে। আচ্ছা, আজকে যেটা আমি করব সেটা হচ্ছে প্রথমে এই সিমেট্রি অপারেশনস গুলো তারা একটা গ্রুপ তৈরি করে। তাহলে এই যে সিমেট্রি অপারেশনস গুলো গ্রুপ তৈরি করে যেগুলোকে আমি পয়েন্ট গ্রুপ বলি। এবার এটা করতে হবে যে সিমেট্রি অপারেশনস গুলোর না করেসপন্ডিং ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন হয়। আমি আসছি, এটা ভয় পেয়ে যাওয়ার কিছু নেই। সিমেট্রি অপারেশনস গুলো ইন টার্মস অফ ম্যাট্রিক্স কি করে রিপ্রেজেন্ট করা হচ্ছে, দেখা যাবে সিমেট্রি অপারেশনস গুলো যে গ্রুপটাকে তৈরি করছে তার করেসপন্ডিং ম্যাট্রিক রিপ্রেজেন্টেশনটাও কিন্তু ওই একই গ্রুপ তৈরি করছে আর কি। তাহলে যে একটা সিমেট্রি অপারেশন তার ম্যাট্রিক রিপ্রেজেন্টেশনস হয়, প্রত্যেকটা সিমেট্রি অপারেশনকে তুমি এক একটা ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করবে। সেই ম্যাট্রিক্সগুলো দেখতে পাবে যে গ্রুপ তৈরি করার জন্য 4টে অ্যাকজিউমস সেগুলো স্যাটিসফাই করছে, তা করে যে গ্রুপটা তৈরি হলো তাকে বলা হবে ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন অফ এ পয়েন্ট গ্রুপ। তাহলে আমরা এই পার্টিকুলার জায়গাতে যাওয়ার চেষ্টা করছি। তাহলে ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন অফ এ পয়েন্ট গ্রুপ, তাতে আলটিমেটলি যাবো। তার জন্য এটা করতে হবে, সিমেট্রি অপারেশনস গুলোকে নিতে হবে, সিমেট্রি অপারেশনস গুলোর করেসপন্ডিং ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন নিতে হবে, এবং দেখাতে হবে যে এই ম্যাট্রিক্স গুলো তারা করেসপন্ডিং একটা গ্রুপ তৈরি করছে, এবং যে গ্রুপটা তৈরি হবে সেটা হচ্ছে ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন অফ দ্য পয়েন্ট গ্রুপ। আচ্ছা, প্রথমে সহজ জায়গা থেকে স্টার্ট করা যাক। প্রথমে আমরা ইউনিট ভেক্টর ট্রান্সফরমেশন গুলোকে করব। ইউনিট ভেক্টর ট্রান্সফরমেশন মানে ধরো ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন নিয়ে আমি প্রথমে মাথা ঘামাচ্ছি। ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন অফ সিমেট্রি অপারেশন প্রেজেন্ট ইন এ পয়েন্ট গ্রুপ, এটা আমি দেখতে চাইছি। আচ্ছা, আমাদের যে আলোচনার সুবিধার জন্য ওয়ান অফ দ্য সিম্পলেস্ট পয়েন্ট গ্রুপ নিয়ে কথাবার্তা বলি, সেটা হচ্ছে C2P। তো ওয়াটার মলিকুল C2P পয়েন্ট গ্রুপের মধ্যে বিলং করে, এবং এই যে C2P পয়েন্ট গ্রুপের ক্ষেত্রে 4টে সিমেট্রি অপারেশন থাকে তুমি জানো, E, C2, সিগমা ভি আর সিগমা ভি প্রাইম।
ধরো তুমি যদি এক্সাম্পল হিসেবে ধরো ওয়াটার মলিকুল, সেটা হচ্ছে একটা সি2বি পয়েন্ট গ্রুপের মধ্যে বিলং করে, তাহলে এক্ষেত্রে তুমি চারটে ডিস্টিংক্ট সিমেট্রি অপারেশনস পাও। একটা হচ্ছে আইডেন্টিটি অপারেশন ই, একটা হচ্ছে সি2 যেটা অ্যালং জেড অ্যাক্সিস যাচ্ছে, একটা সিগমা ভি সেটাকে তুমি এক্সজেড প্লেন ভাবছো, আর সিগমা ভি প্রাইম যেটাকে তুমি ওয়াই জেড প্লেন ভাবছো। তো চারটে ডিস্টিংক্ট সিমেট্রি অপারেশনস আছে। আচ্ছা, উই ওয়ান্ট টু নোটিস the effect of these symmetry operations on a particular unit vector, say I or j or k, মানে এই যে ইউনিট ভেক্টর রিপ্রেজেন্টেশন যখন আমি করব, ওয়ান ডাইমেনশনাল ইউনিট ভেক্টর রিপ্রেজেন্টেশন প্রথমে করতে চাইছি, আমি দেখতে চাইছি এই যে চারটে সিমেট্রি অপারেশন আছে ই, সি2, সিগমা বি এন্ড সিগমা ভি প্রাইম, সেটাকে একটা ইউনিট ভেক্টর, যেটা ধরো মানে ট্রান্সেকশনাল ইউনিট ভেক্টর, মানে আই জে কে হচ্ছে তোমার ইউনিট ভেক্টর অ্যালং এক্স ওয়াই আর জেড ডিরেকশন রেসপেক্টিভলি। তাহলে আই জে কে এই যে ইউনিট ভেক্টরস গুলো, তার উপরে সিমেট্রি অপারেশন গুলো এফেক্ট আমি দেখতে চাইছি, ঠিক আছে? তাহলে আইটা হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস, যেটা হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং ওয়াই অ্যাক্সিস, আর কেটা হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং জেড অ্যাক্সিস। আর তুমি খেয়াল করে দেখো, প্রথমে হচ্ছে উই ওয়ান্ট টু সি দ্য এফেক্ট অফ সিমেট্রি অপারেশন অন আই। এই ছবিটাকে খেয়াল রাখবে, আইটা হচ্ছে তোমার এতে অ্যালং এক্স অ্যাক্সিস তোমার ইউনিট ভেক্টর, সেইটাই ই, সি2, সিগমা বি আর সিগমা ভি প্রাইম কাজ করে। এখানে সিগমা ভিটাকে আমি এক্স জেড প্লেন বলছি, আর সিগমা ভি প্রাইমটা ওয়াই জেড প্লেন, এটা ডেজিগনেট করে ফেলছে। এটা যেটা যা খুশি ভাবা যেতে পারতো, সিগমা ভিটা ওয়াই জেড করলে সিগমা ভি প্রাইমটা এক্স জেড করতে হতো, কিন্তু যেটা তুমি এখানে ইউনিকলি ভাবলে সেটাই কেন থ্রু আউট ভেবে যাওয়া আর কি। সিগমা ভিটা হচ্ছে মানে এক্স জেড। আজ এবারে খেয়াল করে দেখেন যে সিমেট্রি অপারেশন গুলো সিগমা ই, সি2, সিগমা বি আর সিগমা ভি প্রাইম, এরা যখন আই এর উপরে কাজ করছে তখন কি হচ্ছে খেয়াল করে দেখো। আচ্ছা, এইখান থেকে দেখে নাও প্রথমে। দেখো, আমি যদি জেড অ্যাক্সিস বরাবর তোমার রোটেট করাই, আচ্ছা প্রথমে হচ্ছে আইডেন্টিটি অপারেশন যদি কাজ করাই, তাহলে এই এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর আইটার কোনো চেঞ্জ হবে না। আর এবার জেড অ্যাক্সিস বরাবর যদি তুমি রোটেট করেই দিই, প্লাস এক্সটা মাইনাস এক্সে চলে যাবে, অর্থাৎ আইটা তোমার মাইনাস আই হয়ে যাবে। হ্যাঁ, তখন আইটা হচ্ছে মাইনাস আই হয়ে যাবে, যেটা মাইনাস জেড হয়ে যাবে, কিন্তু কেটা কিছু পাল্টাবে না, কারণ সি2 অ্যাক্সিসটা জেড অ্যাক্সিস বরাবরই তোমার থাকছে বলে। আর এবার সিগমা এক্স জেড যখন করবে, যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরটা আই, তা সিগমা ভি কাজ করলে বা এক্স জেড কাজ করলে কিছু আইটা পাল্টাবে না। আর যদি তুমি ইয়ে করো, ওয়াই জেড করো, তাহলে ওয়াই জেডটা হচ্ছে তোমার এই এক্সটাকে মাইনাস এক্স নিয়ে চলে যাবে, অর্থাৎ আইটা মাইনাস আই হয়ে যাবে। তার মানে কি হলো, ই কাজ করালে আইটার কোনো চেঞ্জ হয় না, সি2 কাজ করালে আইটা মাইনাস আই হয়, সিগমা এক্সজেড বা সিগমা ভি কাজ করালে হচ্ছে আইটার কিছু চেঞ্জ হয় না, আর সিগমা ভি প্রাইম বা ওয়াই জেড কাজ করলে আইটা হচ্ছে মাইনাস আই হয়। দেখো এখানে সেটাই করা হচ্ছে, আইটা বিকামস আই হচ্ছে যখন ই কাজ করা হচ্ছে, সি2 কাজ করালে হচ্ছে মাইনাস আই হয়ে যায়, সিগমা ভি যেটা বেসিক্যালি সিগমা এক্সজেড করালে কাজ করলে আই থেকে দেয়, আর সিগমা ভি প্রাইম কাজ করালে হচ্ছে মাইনাস আই হয়। তাহলে তুমি এই যে একদম ছবিটাকে খেয়াল রাখবে, এই যে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস ইউনিট ভেক্টর আই, এবার সিমেট্রি অপারেশন গুলো মানে তোমার কাছে পরিষ্কার, এবার সেটাকে কাজ করে দেখো কি চেঞ্জটা হচ্ছে। এটা হলো, তাহলে তুমি ট্রান্সফরমেশন ইকুয়েশনটাকে এইভাবে লিখতে পারো। তাহলে ইটা এই যে এই অপারেশনটা আই এর উপরে কাজ করে আই দিল, সি2টা আই এর উপরে কাজ করে মাইনাস আই দিল, সিগমা ভিটা আই এর উপরে কাজ করে আই দিল, আর সিগমা ভি প্রাইমটা আই এর উপরে কাজ করে মাইনাস আই দিল। আচ্ছা, এটা ম্যাট্রিক নোটেশন তুমি কি লিখতে পারো? দেখো, ইটা আই এর উপরে কাজ করে, এখানে আইটাই দিচ্ছে পারো তুমি অ্যাজিভ জন একটা 1 ইন্টু আই লিখলে। 1টা কি, মানে বেসিক্যালি 1+1 একটা ম্যাট্রিক্স যার এলিমেন্টটা হচ্ছে +1। সি2টা আই এর উপরে কাজ করে মাইনাস আই দিচ্ছে, মানে আবার একটা 1+1 ম্যাট্রিক্স পেলে যেখানে এলিমেন্ট হচ্ছে -1। সিগমা ভিটা আই এর উপরে কাজ করে আই দিচ্ছে, মানে আবার একটা ম্যাট্রিক্স পেলে তুমি যেটা হচ্ছে 1+1 ম্যাট্রিক্স যার এলিমেন্ট হচ্ছে +1। আর সিগমা ভি প্রাইম আই এর উপরে কাজ করে মাইনাস আই দিচ্ছে, তার মানে আবার দেখো একটা তুমি 1+1 ম্যাট্রিক্স পাচ্ছ উইথ -1। তার মানে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুলো কি হলো, না প্রথমটার জন্য +1, সেকেন্ডটার জন্য -1, থার্ডটার জন্য +1, ফোর্থের জন্য -1। তাহলে এইগুলো কিন্তু তুমি এইভাবে ভাববে, এইটা কিন্তু তোমার জাস্ট একটা নাম্বার না ভেবে এটাকে তুমি মনে মনে ভাবে এটা হচ্ছে 1+1 ম্যাট্রিক্স, এটা 1+1 ম্যাট্রিক্স, এটা 1+1 ম্যাট্রিক্স, এটা 1+1 ম্যাট্রিক্স, এটা। আচ্ছা, এবারে পরবর্তীকালে তুমি দেখবে যে ট্রেসটা, অর্থাৎ ডায়াগোনাল এলিমেন্টের যোগ হয়, একটা স্কোয়ার ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টের যোগফলকে বলা হয় ট্রেস। এই ট্রেসটা কিন্তু ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে? ট্রেসটা কতক্রমে 1 -1 1 -1, মানে
তুমি এই যে এটা কিন্তু তোমার 1 × 1 ম্যাট্রিক্স, যে এলিমেন্ট আছে সেটাই তার ডায়াগোনাল এলিমেন্টের যোগফল। ট্রেসটা কত হবে 1 - 1 + 1 - 1। আচ্ছা এবারে দেখো তোমার এই যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সগুলো এইরকম ভাবে লিখছো, তার মানে ই এর করসপন্ডিং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা হচ্ছে +1, সি2 এর করসপন্ডিং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা -1, সিগমার ভি করসপন্ডিং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা হচ্ছে +1, আর সিগমা ভি প্রাইমের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স হচ্ছে -1। আচ্ছা এবারে তুমি এই যে সি2 ভি পয়েন্ট গ্রুপের জন্য তুমি করসপন্ডিং গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিলটা জানো। গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল ফর দ্য সি2 ভি পয়েন্ট গ্রুপ, সেটা আমরা অলরেডি করে দেখিয়েছিলাম কি হচ্ছে আর কি। হ্যাঁ, তোমার এই হচ্ছে তোমার তোমার কি বলে গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল, যেটা রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেম ওবে করছে। এবার সেই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলকে এক্সাম্পল হিসেবে ধরে যেমন করে মাল্টিপ্লিকেশন টেবিল তৈরি করতে, ঠিক একই রকমভাবে সি2 ভি এর জন্য তুমি মাল্টিপ্লিকেশন টেবিলটাকে তৈরি করতে পারো, এবং যেখানে রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেমটা প্রপারলি কাজে লাগাবে। হ্যাঁ, তাহলে তোমার এই হচ্ছে তোমার এটা। আচ্ছা এবারে মজা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে দেখো এই তোমার এই সিমেট্রি অপারেশনগুলো যে গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল দেয়, এই ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সগুলো কিন্তু এক্স্যাক্টলি সেই গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল দেয়। অর্থাৎ ইটাকে টি বা সিটাকে টি সি2, সিগমা ভিটাকে টি সিগমা ভি, সিগমা ভি প্রাইমটাকে টি সিগমা ভি প্রাইম ইত্যাদিকে তুমি রিপ্লেস করে দাও, তাহলে একদম সিমিলার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স তুমি পাচ্ছ, মানে বেসিক্যালি সিমিলার গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল পাচ্ছ। মানে বেসিক্যালি মানে হচ্ছে ধরো তোমার অ্যাকচুয়ালি এই 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 যে তোমার মাল্টিপ্লিকেশন টেবিলটাতে যদি সি2 ইন্টু সিগমা ভি প্রাইম দেয়, তাহলে টি সি2 ইন্টু টি সিগমা ভি সেটা হচ্ছে টি সিগমা ভি প্রাইম দেবে। মানে বেসিক্যালি সিমেট্রি অপারেশনগুলোর প্রোডাক্ট যেটা দিচ্ছে তার করসপন্ডিং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের প্রোডাক্টগুলো হচ্ছে সেই সিমেট্রি অপারেশনের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা দিচ্ছে আর কি। তার মানে কি দাঁড়াচ্ছে না, টি সি2 টি সিগমা ভি প্রাইম এ পার্টিকুলার রিপ্রেজেন্টেশন অফ দ্য সি2 ভি পয়েন্ট গ্রুপ, মানে তারা সেম গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল দিচ্ছে। হ্যাঁ, তার মানে সেখান থেকে তুমি দেখতে পাচ্ছ এই যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, অর্থাৎ এইগুলো তারা একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ দ্য পয়েন্ট গ্রুপ হচ্ছে। তাহলে এই যে বলেছি এইটা ফর্মস এ পার্টিকুলার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ দ্য সি2 ভি পয়েন্ট গ্রুপ, দিস ইজ এ ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। এটা ঠিক আছে, তাহলে এবং এটা ইউনিক না, আমি পরে দেখাবো যে ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন ইউনিক না। তাহলে কি করলাম খেয়াল করে দেখো, তাহলে আমি যেটা করলাম যে সি2 ভি পয়েন্ট গ্রুপে কি কি সিমেট্রি অপারেশনস আছে দেখলাম। যেটা ইউনিট ভেক্টর অ্যালং প্লাস এক্স অ্যাক্সিস, ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস, এই আই এর উপরে সিমেট্রি অপারেশনগুলো কেমন করে কাজ করছে দেখলাম, যেটাকে ম্যাট্রিক্স নোটেশনে লিখলাম, করে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সগুলোকে পেলাম। এবার দেখলাম যে এই সি2 ভি পয়েন্ট গ্রুপের ক্ষেত্রে সিমেট্রি অপারেশনগুলো যে গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল তৈরি করে, ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সগুলো কিন্তু একই গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল তৈরি করে। একই গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল তৈরি করা মানে হচ্ছে কি, ধরো তোমার সিমেট্রি অপারেশন যেগুলো আছে, ধরো এ আর বি যদি হয়, এ বি তার প্রোডাক্টটা যদি তোমার সি দেয়, তার টি এ আর টিবি তার প্রোডাক্টটাও কিন্তু তোমার টিসি হবে। এটাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা তার মানে পরিষ্কার বোঝা গেল যে এই যে চারটে ম্যাট্রিক্স এলিমেন্ট আর কি, চারটে ম্যাট্রিক্স আমি নিলে আর কি, মানে এই যে সিমেট্রি অপারেশনের করসপন্ডিং যে ম্যাট্রিক্সগুলো আর কি, এরা কিন্তু তোমার একটা গ্রুপ তৈরি করার জন্য যে সমস্ত অ্যাক্সিওমসগুলো লাগে, মানে প্রপার গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল পেলেই তুমি অটোমেটিক বুঝে গেলে যে একটা গ্রুপ তৈরি করার যে চারটা আনসার ওবে করতে হয়, যে তোমার ওই হতে হবে, ক্লোজার প্রপার্টি হোল্ড করতে হবে, অ্যাসোসিয়েটেড প্রপার্টি হোল্ড করতে হবে, আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করতে হবে, তারপরে তোমার এক্সিস্ট করতে হবে, ওই ইনভার্স এক্সিস্ট করতে হবে, এই সমস্ত প্রপার্টিগুলি কিন্তু হোল্ড করবে। সেই জন্য এই যে ম্যাট্রিক্সগুলো পেলে, সেই ম্যাট্রিক্সগুলো তোমার একটা গ্রুপ তৈরি করছে বলে এদেরকে বলা হচ্ছে মানে মানে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ দ্য সি2 ভি পয়েন্ট। তার মানে +1 -1 +1 -1 এরা ফর্মস এ পার্টিকুলার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ সি2 ভি পয়েন্ট, এবং এটি যে ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। এবং দেখবো এটা কিন্তু ইউনিক না, মানে এই ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন শুধুমাত্র এটাই হতে পারে সেরকম না, চারটে পসিবিলিটি আছে আর কি, সেটা দেখতে পাবো পরে। দেখ এটা বোঝা গেল যা বললাম এখন পর্যন্ত, কোনো অসুবিধা আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, আর এবারে যদি আমি জে নিই, জে মানে ইউনিট ভেক্টর অ্যালং ওয়াই অ্যাক্সিস, তাহলে ছবিতে খেয়াল করে নাও প্রথমে। এই যে তুমি জাস্ট কিভাবে হচ্ছে দেখো, যেটা হচ্ছে তোমার ইউনিট ভেক্টর অ্যালং ওয়াই অ্যাক্সিস,
পরিষ্কার ই কাজ করলে কিছু পাল্টাবে না, সি টু কাজ করলে অর্থাৎ এই জেড অ্যাক্সিস বরাবর তুমি রোটেট করা তাহলে ওয়াইটা মাইনাস ওয়াই এ যাবে, মানে যেটা মাইনাস জে হয়ে যাবে। সিগমা এক্স জেড যদি কাজ করা তা সিগমা ভি যদি কাজ করা তাহলে সাডেনলি প্লাস ওয়াইটা মাইনাস ওয়াই হয়ে যাবে, মানে যেটা মাইনাস জে হয়ে যাবে। কিন্তু সিগমা ওয়াই জেড যখন কাজ করবো কিছু পাল্টাবে না। এবারে দেখো সেই মতো করেই করা হচ্ছে। তাহলে ই কাজ করলে যেটা যেই থেকে যাচ্ছে, সি টু কাজ করলে মাইনাস জে হয়ে যাচ্ছে, সিগমা ভি কাজ করলে মাইনাস জে হয়ে যাচ্ছে, সিগমা ভি প্রাইম কাজ করলে তোমার জে হয়ে যাচ্ছে। সিগমা ভি যেখানে সিগমা এক্স জেড আর সিগমা ভি প্রাইম হচ্ছে সিগমা ওয়াই জেড। আচ্ছা ট্রান্সফরমেশন ইকুয়েশন গুলো তুমি লিখলে, ম্যাট্রিক নোটেশনের ব্যাপারটাকে লিখলে একদম একই রকম করে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুলো পেলে এবং তাদের ট্রেসগুলোকে ক্যালকুলেট করলে, এবং পরিষ্কার দেখো এখানে যে প্লাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান তারা আবার একটা ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন অফ দ্য সিটিভি পয়েন্ট গ্রুপ হবে। আচ্ছা নেক্সট হচ্ছে তুমি কেটা দেখো, কেটা হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং জেড অ্যাক্সিস। দেখো ই চেঞ্জ করলে তো কিছু মানে ই অপারেট করলে কিছু পাল্টাবে না। আচ্ছা এবারে দেখো এই জেড অ্যাক্সিস থেকে সবাই কন্টেন্ট করে, মানে সি টু জেড অ্যাক্সিসকে কন্টেন্ট করে বলে কিছু পাল্টাবে না, সিগমা ভি জেড অ্যাক্সিসকে কন্টেন্ট করে বলে কিছু পাল্টাবে না, সিগমা ভি প্রাইম জেড অ্যাক্সিসকে কন্টেন্ট করে বলে কিছু পাল্টাবে না। তার মানে কি হলো, কেটা যে কোনো ট্রান্সফরমেশন যে কোনো অপারেশনই কাজ করে না কেন কিছু পাল্টাচ্ছে না। তাহলে দেখো কেটা কে থাকছে, কেটা কে থাকছে, কেটা কে থাকছে, কেটা কে থাকছে। তাহলে এর করসপন্ডিং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা কত হচ্ছে, ওয়ান 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 ওয়ান। ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স 1 1 1 1, ট্রেসটা প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, এবং এই যে 1 1 1 1 1 1 1 1 ফর্মস অ্যানাদার ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ সি2বি পয়েন্ট। আচ্ছা এবারে চলে এসো তোমার, আমি দেখো এই ট্রান্সলেশনাল যে ইউনিট ভেক্টরস গুলো আই জে কে, যেগুলো ট্রান্সলেশনাল মোশন নিয়ে যখন আমি কথাবার্তা বলি তখন আই জে কে ইম্পর্টেন্ট হয় এইটা। এবারে চলে এসো রোটেশন। এখন আবার কি আসছে এই সময় অসময়, এত পিছিয়ে দেওয়া হলো ক্লাসটা, তারপরও ছেলে ঘুমোচ্ছে। অনিমেষটা আজকে বড্ড বেশি ঘুমোচ্ছে। আচ্ছা দেখো, আচ্ছা রোটেশনাল ইউনিট ভেক্টর, আচ্ছা রোটেশনাল ইউনিট ভেক্টর দেখো তোমার মানে ব্যাপারটা হচ্ছে যে কোন একটা অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করা, ঠিক আছে। তাহলে আর এক্সটা হচ্ছে রোটেশনাল ইউনিট ভেক্টর ডিউ টু রোটেশন অ্যাবাউট এক্স অ্যাক্সিস। এবারে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনকে পজিটিভ ধরতে হয় আর ক্লকওয়াইজ রোটেশনকে নেগেটিভ ধরতে হয়। আমি এই কনভেনশনটা ইউজ করছি। তাহলে ফর অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন ইট ইজ টেকেন অ্যাজ পজিটিভ, আর ফর ক্লকওয়াইজ রোটেশন ইট ইজ টেকেন অ্যাজ নেগেটিভ। আর ওয়াইটা হচ্ছে রোটেশনাল ইউনিট ভেক্টর ডিউ টু রোটেশন অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, আর আর জেড হচ্ছে রোটেশনাল ইউনিট ভেক্টর ডিউ টু রোটেশন অ্যাবাউট জেড অ্যাক্সিস। আচ্ছা এইটা না একটুখানি খুব ভালো করে তোমায় বুঝতে হবে, জানো তো। একটুখানি মানে আমি ওই লাইভ পড়াতে পারলে তাহলে আমি খুব ভালো করে দেখাতে পারতাম আর কি ছবি দিয়ে যে কি হচ্ছে। দেখো উই ওয়ান্ট টু সি দ্য এফেক্ট অফ সিমেট্রি অপারেশন না আর এক্স। তাহলে আর এক্স এর উপরে কি সিমেট্রি অপারেশন করে কাজ করছে তুমি একটু দেখো। আচ্ছা ই কাজ করলে কিছু পাল্টায় না, সেই জন্য আর এক্সটা সবসময় ই মানে আইডেন্টিটি অপারেশন, কিছু পাল্টায় না, আর এক্সটা আর এক্সই রয়ে গেল। আজ এবারে সি2 যখন কাজ করাচ্ছে খেয়াল করো, এই যে জেড অ্যাক্সিস বরাবর তুমি যখন রোটেট করাচ্ছ, হ্যাঁ, তাহলে কি হচ্ছে এই প্লাস এক্সটা মাইনাস এক্সে হয়ে গেল। আর প্লাস এক্সটা তো মাইনাস এক্সে যাচ্ছে, এবং অ্যাট দ্য সেম টাইম দেখো তোমার এই যে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনটা যখন রিফ্লেকশন হয়ে যাচ্ছে এটা এদিকে চলে গেল। যখন তুমি এটা তো ছিল মানে এটা ব্যাপারটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। ধরো তুমি এইভাবে ভাবো ব্যাপারটাকে, এই এক্স অ্যাক্সিস ছিল তো, এইটা হচ্ছে তোমার প্লাস এক্স অ্যাক্সিস, এদিকে ধরো তোমার মাইনাস এক্স অ্যাক্সিস, ঠিক আছে। এবারে তো বাকি যা জেড জেড যেমন আছে আছে আর কি ছেড়ে দাও। আচ্ছা এবারে এই যে এইটার বরাবর এটা জেড অ্যাক্সিস, এই বরাবর যখন তুমি রোটেট করছো, তাহলে আগে এটা যদি এরকম থাকে, এই বরাবর রোটেট করলে এটা কি হবে, এটা করলে দেখো এটা কি হচ্ছে, এটা ক্লকওয়াইজের মতো দেখতে হবে তোমার। এটা তুমি এটাকে জাস্ট করে দেখো, এটা তোমার ক্লকওয়াইজের মতো দেখতে হয়ে যাবে। হ্যাঁ মানে এটা তোমার মানে এটা ঠিক একই রকম ভাবে ধরো এই যে জেড অ্যাক্সিসটা এটা অ্যান্টি ক্লকওয়াইজ এরকম ছিল, সরি ওয়াই অ্যাক্সিস বরাবর প্লাস ওয়াই অ্যাক্সিস বরাবর এটা মানে আর ওয়াইটাকে তুমি এইরকম ভাবে দিচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এবারে দেখো তুমি এইটার রেসপেক্টে যদি 180 ডিগ্রি ঘুরিয়ে দাও, এটা তোমার কেমন হয়ে যাচ্ছে, এটা ক্লকওয়াইজের মতো দেখতে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে যখন অ্যান্টি ক্লকওয়াইজই থাকবে তখন তুমি ওটাকে জাস্ট পজিটিভ ধরছো, আর যখন অ্যান্টি ক্লকওয়াইজটা ক্লকওয়াইজ হয়ে যাবে সেটাকে তুমি নেগেটিভ ধরবে। তাহলে দেখো সি2 যখন কাজ করাচ্ছে, সি2 যখন তুমি কাজ করছো,
আর এক্সের উপরে, তখন সেটা মাইনাস আর এক্স হয়ে গেল। আচ্ছা, এবার সিগমা এক্সজেড যখন কাজ করছে, তাহলে এক্সজেড মানে ওই প্লেনটা, মানে এক্স এবং জেড কে কন্টেন্ট করছে যে প্লেনটা, সেই বরাবর তুমি রিফ্লেকশন নিয়ে নাও, তাহলে দেখো ক্লকটা অ্যান্টি ক্লকে মনে হবে। যেমন ধরো আমি যদি সিগমা ওয়াই জেড বলি, তো ওয়াই জেড হলে কি হচ্ছে, এই বরাবর যেটা প্লেন তুমি কনসিডার করো, যেটা দেখতে পাওয়া যাচ্ছে বলে বলছি আর কি, এই বরাবর একটা প্লেন নিলে কি হবে, এই অ্যারোটা দেখো উল্টো দিকে চলে যাচ্ছে, ঠিক একই রকম আর কি। তাহলে সিগমা এক্স জেড যখন কাজ করছে, আর এক্সটা মাইনাস আর এক্স হয়ে যাচ্ছে, আর সিগমা ওয়াই জেড করলে আর এক্সটা আর এক্স থাকছে। তা ঠিক একই রকম করে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সগুলো যথাক্রমে +1 -1 -1 +1 হচ্ছে। তাহলে এই যে +1 -1 -1 +1, সেটা আবার একটা ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ দ্য সিটিপি পয়েন্ট গ্রুপ হলো। আচ্ছা, এবার আর ওয়াই এর উপরে যখন কাজ করাবে, হ্যাঁ, ওই একই লজিক। দেখো আর ওয়াই এর উপর যখন কাজ করাচ্ছে, আমি বললাম ই কাজ করালে কিছু পাল্টাচ্ছে না, সিটু যদি কাজ করা যায় আর ওয়াইটা মাইনাস আর ওয়াই হয়ে যাবে। সিগমা এক্সজেড যদি কাজ করা যায়, তাহলে এইটা তোমার একদম যখন রিফ্লেকশন তুমি নিয়ে নিচ্ছ, এক্সজেডটা এক্সজেড প্লেনের রেসপেক্টে এদিকে চলে গেল, হ্যাঁ, এদিকে চলে গেলে হচ্ছে তোমার ওটা মাইনাস হয়ে যাবে। আর যখন তোমার ওইটা কন্টেন্ট করছে, যেটা মানে আর ওয়াই যেটা কন্টেন্ট করছে আর কি, সেটার জন্য যেমন আছে তেমন রয়ে গেল। তাহলে এটা দেখো আর ওয়াই মাইনাস আর ওয়াই, আর ওয়াই মাইনাস আর ওয়াই হচ্ছে। মানে এটা বোঝার সবচেয়ে সুবিধা কি জানো তো, তুমি ধরো আঙুলে করে তিনটে অ্যাক্সিস ভেবে নাও, এক্স ওয়াই জেড অ্যাক্সিস। এবার একটা পেন নাও, যে পেনটাকে তুমি কোন একটা অ্যাক্সিস বরাবর রাখো, মানে অ্যাক্সিসের মানে পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর রাখো। এবারে পেনের মুখের দিকটাকে তুমি ভাবো যে ডিরেকশন অফ রোটেশন, ঠিক আছে? এবারে তুমি জাস্ট এই ই সি2 সিগমা ভি প্রাইম কাজ করো, দেখো যে এই ডিরেকশন অফ রোটেশনটা পাল্টে যাচ্ছে কিনা। ডিরেকশন রোটেশনটা পাল্টে গেলে তাহলে সেটা মাইনাস হয়ে যাবে, না পাল্টালে সেটা প্লাস হয়ে যাবে। এটা আর এবারে চলে এসো তোমার আর জেড। আর জেড যখন কনসিডার করছো, মানে জেড অ্যাক্সিস বরাবর রোটেশন যখন তুমি কনসিডার করছো, এখানে দেখো ই কাজ করালে কিছু পাল্টায় না, সি2 কাজ করালে তোমার কিছু পাল্টায় না, কিন্তু যখন তুমি সিগমা এক্স জেড বা সিগমা ওয়াই জেড তুমি কাজ করাবে, তখন কিন্তু অ্যারোর ডিরেকশনটা তোমার পাল্টে যাবে। পাল্টে গেলে তোমার কি হলো, এটা এটা হচ্ছে দেখো ই কাজ করালে আর জেড হলো, সিটি কাজ করলে আর জেড হলো, সিগমা এক্স জেড করলে মাইনাস আর জেড, সিগমা ওয়াই জেড করলে মাইনাস আর জেড হচ্ছে এটা। তাহলে তোমার এক মিনিট, এক সেকেন্ড, এক মিনিট দাঁড়াও একটুখানি। আর এইটা একটু ভুল হয়েছে। দেখো যখন আমি সিগমা এক্স জেড, তো আমি সিগমা ভিটা তো হচ্ছে তোমার সিগমা এক্স জেড, সিগমা এক্স জেড, হ্যাঁ, আর সিগমা ভি প্রাইমটা হচ্ছে তোমার সিগমা ওয়াই জেড। সিগমা এক্স জেড করলে এটা, হ্যাঁ, এটা ঠিকই আছে। ওয়াই জেডটা হচ্ছে তোমার সিগমা এক্স জেড কারণে এটা, আচ্ছা এটা ঠিকই আছে, সরি, এইটা হচ্ছে ও ঠিকই আছে, সরি ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, হ্যাঁ ঠিক আছে, ঠিকই করেছি। আচ্ছা, তাহলে দেখো এখানে কি হলো, করসপন্ডিং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুলো যথাক্রমে +1 +1 -1 -1 হলো। তাহলে +1 +1 -1 এটা আর একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হলো। তাহলে এবারে 6টার মধ্যে তুমি দেখবে তোমার আলাদা পাচ্ছ তুমি 4টে, কিন্তু এই যে ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, হ্যাঁ বলো। স্যার জেড এর ক্ষেত্রে সিগমা বিটা তো মাইনাস আর জেড হবে না, প্লাস আর জেড হবে না? না 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 না, এই দেখো খেয়াল করো, এই দেখো এইখানে ছবিটা দেখাচ্ছি, দেখো এই দেখো এই ছবিটা ভালো করে দেখো। ধরো এইটা এক্স, এটা ওয়াই, এটা জেড, তো তাহলে এবারে আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজটাকে ধরি, এইটা হচ্ছে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, হ্যাঁ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, ঠিক আছে। আর এবারে তুমি একটা প্লেন কনসিডার করছো, এটা এক্স জেড বা ওয়াই জেড যাই করে জেডটাকে কন্টেন্ট করছে। তা জেডটাকে যদি কন্টেন্ট করে, তাহলে এই যে প্লেনটা ধরো যাচ্ছে, এই প্লেনের রেসপেক্টে কি হচ্ছে, আলটিমেটলি রিফ্লেকশন হয়ে যাচ্ছে। তো এই যে প্লেনটা ধরো, এই যে প্লেনটা মানে সিগমা, আমি জেডটা কি কনসিডার করছি, এই যে প্লেনটা ধরো সিগমা এক্স জেড প্লেন বা ওয়াই জেড যাই বলো না কেন, তাহলে কি হবে, তার অ্যাবাউটে এইটা হয়ে যাবে, মানে রিফ্লেকশন হয়ে যাবে। রিফ্লেকশন হলে এটা কেমন দেখতে হবে, এই ছবিটা তোমার বেসিক্যালি হচ্ছে এরকম দেখতে হয়ে গেল, এটা, তাই না? বুঝতে পারছো? তার মানে কি, এটা যে অ্যান্টি ক্লকওয়াইজ থেকে ক্লকওয়াইজ হয়ে গেল, রোটেশনটা দেখো আগে অ্যান্টি ক্লকওয়াইজ ছিল, এখন ক্লকওয়াইজ হয়ে গেল।
তুমি জাস্ট আমি যেটা বললাম, তুমি তোমার আঙুলগুলোকে নাও, আঙুলগুলোকে নিয়ে তুমি এই যে জেড অ্যাক্সিসটা আছে না, জেড অ্যাক্সিসের পারপেন্ডিকুলারলি একটা পেন রাখো, যেখানে পেনের নিবের দিকটা মানে পয়েন্টারের দিকটা তুমি জাস্ট পজিটিভ ডিরেকশন ভাবো, ঠিক আছে? আর এবারে তুমি ওই যে জেড অ্যাক্সিসটাকে কন্টেন্ট করে তুমি একটা প্লেন নাও যা রিফ্লেকশন নাও। রিফ্লেকশন নিলে কি হচ্ছে দেখো, পেনটার পয়েন্টারটা যেদিকে ছিল এখন উল্টো দিকে হয়ে গেল, ঠিক আছে? বুঝতে পারছো? উল্টো দিকে হয়ে গেল মানেটা কি? উল্টো দিকে হয়ে যাওয়া মানেই হচ্ছে তোমার বেসিক্যালি ডিরেকশনটা পাল্টে গেল। বুঝতে পেরেছো? মানে ধরো আমি যদি একটা এই যেটা বললাম সিগমা ওয়াই জেড যখন কনসিডার করছিলাম, যেটা ওয়াই অ্যাক্সিসকে কন্টেন্ট করছে, এবারে কি হচ্ছে একটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, মানে ধরো এরকম ছিল, এইটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন ছিল এবং ওয়াই অ্যাক্সিস। এবার একটা প্লেন তুমি কনসিডার করলে যে প্লেনটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসকে কন্টেন্ট করে, তাহলে এটা কি হবে? এইটা তোমার উল্টে গিয়ে দাঁড়িয়ে যাবে কিরকম, এইটা তোমার উল্টে গিয়ে অ্যারোটা এদিকে হয়ে যাবে, এর রিফ্লেকশন অ্যারোটা এদিকে হয়ে যাবে। তাহলে দেখো যেটা অ্যান্টি ক্লকওয়াইজ ছিল এখন কি দেখতে পাচ্ছ, ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে। সেই জন্য প্রত্যেক ক্ষেত্রে তাই করেছি, যে যেখানে সিগমা এক্স জেড দেখো আর এক্সটা পাল্টেছে, যেখানে সিগমা ওয়াই জেড দেখো আর ওয়াইটা পাল্টেছে। এবার সিগমা এক্স জেড আর ওয়াই জেড যখন করবো তখন বেসিক্যালি আর জেড দুটোই পাল্টাবে। বোঝা গেল? এটা নিজে ওই বললাম, ওই যেভাবে বললাম সেখানে একটা পেন নিয়ে নিজে বুঝে নাও, তাহলে দেখবে তোমার কোনো অসুবিধা হচ্ছে না। করে মানে তুমি সবসময় তিনটে অ্যাক্সিস ওই আঙুল দিয়ে যেরকম ভাবে তিনটে অ্যাক্সিস করতে হয় তুমি করে নাও। হ্যাঁ, এবারে তুমি জাস্ট এই আর এক্স আর ওয়াই আর মানে প্রথম কথা হচ্ছে তুমি একটা পেন নাও, ওই পয়েন্টার নাও, যেটা অ্যালং এক্স অ্যাক্সিস বা অ্যালং ওয়াই অ্যাক্সিস বা অ্যালং জেড অ্যাক্সিস যদি নাও, সেটা বেসিক্যালি আই জে কে রিপ্রেজেন্ট করে। আর যখন রোটেশন তুমি কনসিডার করবে, তুমি ওই পেনটাকে এক্স বা ওয়াই বা জেড অ্যাক্সিসের পারপেন্ডিকুলারলি নাও। পারপেন্ডিকুলারলি নিলে তাহলে তোমার কাছে এই নোশনটা তৈরি হবে যে রোটেশনের ডিরেকশনটা, তাহলে পেনের পয়েন্টারের যে ডিরেকশনটা সেইটা হচ্ছে তুমি ধরে নাও তোমার বেসিক্যালি ওই রোটেশনাল যে ইউনিট ভেক্টর তার ডিরেকশন। এবারে যে অপারেশনগুলো বলা হচ্ছে অপারেশনগুলো তুমি কাজ করো, কাজ করে দেখো যে এই পয়েন্টারটার ডিরেকশনটা পাল্টাচ্ছে কিনা, যেটা হচ্ছে ডান দিকে ছিল সেটা বাঁ দিকে হয়ে যাচ্ছে কিনা, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ছিল ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ ছিল অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে কিনা। সেই মতো করে হচ্ছে তোমার ঠিক করতে হচ্ছে যে ওটা +1 হবে না -1 হবে। ঠিক আছে? বুঝতে পারলে? হ্যাঁ, তাহলে দেখো আবার তাহলে আরেকটা তুমি ওই ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন পেলে। তাহলে ট্রান্সেকশনের জন্য 3টে এবং রোটেশনের জন্য তুমি 3টে পাচ্ছ। কিন্তু এই 3 3 6টা কিন্তু অ্যাকচুয়ালি নয়। তুমি এটা খেয়াল করে দেখো 6টার মধ্যে কিন্তু দুটো কমন হয়ে যাবে। সেখানে ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন ফর সি2ভি পয়েন্ট গ্রুপ দেখবে 4টেই হয় এবং কেবলমাত্র 4টেই হয়। মানে ওখানে 3টে এখানে 3টে পেলাম, মানে টোটাল 6টা কিন্তু হয়ে যাচ্ছে না। তুমি দেখবে যে তোমার দুটো কিন্তু কমন ওখানেও আছে এখানেও আছে। সেই জন্য ডিস্টিংক্ট ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন সি2ভি পয়েন্ট গ্রুপের ক্ষেত্রে এটা সিম্পলি 4টেই হয়। তার একটা থিওরেম আছে সেটা আমি পরে বলবো আর কি, যেখানে খেয়াল হবে জাস্ট শুধুমাত্র 4টেই হয়। আচ্ছা, এবারে আমি একটুখানি আরেকটুখানি কঠিন সিচুয়েশনে আসছি। আচ্ছা, আগে যেগুলো করলাম সেগুলো ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন করছি। এখন আমি যেটা করব যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ইউজিং 3 কম্পোনেন্টস অফ এ পজিশন ভেক্টর অ্যাজ দ্য বেসিস। মানে 3 ডাইমেনশনে একটা 3 ডাইমেনশনে আমি ওয়ান ডাইমেনশন থেকে 3 ডাইমেনশনে চলে আসছি। ধরো একটা পার্টিকুলার পয়েন্ট কনসিডার করছি পি, যার কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড। তাহলে এই যে ওপি যে ভেক্টরটা আছে, অরিজিন যদি ও হয় তাহলে ওপি যে ভেক্টরটা আছে তার যে পজিশন, এটা যে পজিশন ভেক্টর, সেটাকে তুমি লিখবে কি করে, এরকম একটা ভেক্টর এক্স ওয়াই জেড দিয়ে, এবং এটাকে ভেক্টর নোটেশনে লিখলে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। মানে এই যে পয়েন্টটা পি পয়েন্টটা, সেই পি পয়েন্টটা একটা পজিশন ভেক্টর, সেটাকে তুমি কেমন করে লিখতে পারো, দেখো এক্স ওয়াই এবং জেড ডিরেকশন বরাবর ইউনিট ভেক্টরগুলো যেরকম আই জে অন কে হলে তুমি এইভাবে লিখবে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এবং এটাকে একটা ভেক্টর দিয়ে লেখা যায়, তাদের এই কম্পোনেন্টগুলো দিলে এক্স ওয়াই জেড। এটা তাহলে এইটা প্রথমে পজিশন ভেক্টরের মানে তোমাকে বুঝতে হলো যে একটা 3 ডাইমেনশনে করে একটা পয়েন্ট যদি থাকে তার পজিশন ভেক্টরটাকে তুমি এই এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে হিসেবে লিখলে ওভারঅল এই ওপি ভেক্টরটাকে বোঝানো যায়। আর এটাকে যদি তুমি জাস্ট পজিশন ভেক্টরটাকে ভেক্টর দিয়ে লেখো তাহলে জাস্ট সিম্পল একটা কালাম ভেক্টর লিখলে যেটা এক্স ওয়াই জেড। আজ এবারে এর সিমেট্রি অপারেশন আর অ্যাকশন ওপি, এই ওপির উপরে কাজ করালো টু গিভ অ্যানাদার ভেক্টর ও পি প্রাইম, where p and p prime represent the same atom। মানে সিমেট্রি অপারেশনের মানেটা কি,
যে কোন একটা পার্টিকুলার পয়েন্ট এক্স ওয়াই জেড এ যে অ্যাটমটা আছে সিমেট্রি অপারেশন কাজ করার পরে হয়তো পি বা পি প্রাইম পজিশনে চলে গেল, কিন্তু ওই এক্স ওয়াই জেডটা তোমার এক্স মানে মানে আবার তার মতো করে এক্স 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 ওয়াই জেডটা পাল্টে গেল। এবারে করে ধরো এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম হলো, তাহলে এবারে এই যে পি পয়েন্টে এখানে যে অ্যাটমটা ছিল তোমার এই পি প্রাইম পয়েন্ট যেটা এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম সেখানে কিন্তু একই অ্যাটম থাকবে, তবেই সেটা হবে সিমেট্রি অপারেশন। যদি একটা সিমেট্রি অপারেশন কাজ করার পরে হচ্ছে তুমি দেখতে গেলে যে এই যে এক্স ওয়াই জেড এর যে পয়েন্টটা মানে যে অ্যাটমটা আছে তোমার সিমেট্রি অপারেশনটা কাজ করে ফেলার পরে হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল অ্যাটম না থাকে, তাহলে সেটা সিমেট্রি অপারেশনই নয় আর কি। তাহলে সিমেট্রি অপারেশন আর acts on OP to give another vector OP prime where P and P prime represent the same atom. Let X prime, Y prime, Z prime is the position vector of P prime. তার মানে কি হলো, আটটা OP এর উপর কাজ করে OP prime দিয়েছে। আচ্ছা, এবারে এটাকে তুমি যদি এই একদম ইকুয়েশনের মতো করে লেখো, এই OP পজিশন ভেক্টরটাকে যেহেতু এই XY এর এই কালাম ভেক্টর হিসেবে লিখতে পারো, তাহলে অ্যাজ ইফ যেন আটটা XY এর উপরে কাজ করে X prime, Y prime, Z prime দিয়েছে। আচ্ছা, এবারে ম্যাট্রিক্স নোটেশনে দেখো এই আটটাকে তুমি একটা 3/3 স্কোয়ার ম্যাট্রিক্স হিসেবে লিখতে হবে, যাতে করে এই স্কোয়ার ম্যাট্রিক্সটা এক্স ওয়াই জেড এর উপরে কাজ করলে তোমার এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম দেয়। মানে আর একটা সিমেট্রি অপারেশন, সেটা ওপিকে ও প্রাইমে নিয়ে যাচ্ছে, এটাকে তুমি যদি ভেক্টর নোটেশনে দেখো আটটা এক্স ওয়াই জেড থেকে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইমে যাচ্ছে। এবারে দেখতে হবে যে এই আর এর করসপন্ডিং ম্যাট্রিক্স ফর্মটা কি হবে, যাতে করে সেই 3x3 স্কোয়ার ম্যাট্রিক্সটার সঙ্গে তুমি যদি এখানে 3x1 এই কালাম ম্যাট্রিক্সটা গুণ করো, তাহলে আলটিমেটলি ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা 3x1টা তুমি পাবে। তাহলে এই যে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটা এখন খুঁজে বের করতে হবে। হ্যাঁ, যে এই যে ম্যাট্রিক্সটাকে আমি খুঁজে বের করবো, যেটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, সেটাই তোমার হয়ে যাবে সিমেট্রি অপারেশন আর এর করসপন্ডিং ম্যাট্রিক্সটা। এইটা হচ্ছে মূল ফিলোজফিটা। আচ্ছা, এবারে ধরো আমি যদি সিমেট্রি অপারেশন ইটাকে কাজ করাই, তাহলে কি হবে, ইটাকে কাজ করালে এক্স ওয়াই জেড পয়েন্টে এক্স ওয়াই জেডেই থেকে যায়। মানে যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টের কোঅর্ডিনেট যদি এক্স ওয়াই জেড হয়, তাহলে ই তো আইডেন্টিটি অপারেশন কাজ করালে কিছু পাল্টায় না, তাহলে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেডই রয়ে গেল। তাহলে এক্স ওয়াই জেডে থাকতে গেলে কোন ম্যাট্রিক্স এটাকে গুণ করতে হবে, তাহলে এখানে 3x3 একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স দিয়ে গুণ করতে হবে, 1 0 0 0 1 0 0 0 1, তার সঙ্গে এই 3x1 এই ম্যাট্রিক্সে গুণ করো, 3x1 হচ্ছে, দেখো গুণ করে দেখো বেসিক্যালি এটাই হচ্ছে। তাহলে এই জন্য ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স অফ ই হয়ে গেল কত, এখন যেহেতু 3 ডাইমেনশনাল ভেক্টর সেই জন্য এটা হয়ে যাচ্ছে 1 0 0 0 1 0 0 0 1, এবং এর ট্রেসটা কত হবে, এর ট্রেসটা হচ্ছে ডায়াগোনাল এলিমেন্টের যোগফল, সেটা হয়ে গেল তোমার 3, এটাকে কাই ই এইরকম ভাবে এক্সপ্রেস করা হবে। আর এবারে ধরো C2 কাজ করাচ্ছ তুমি, C2টা হচ্ছে বেসিক্যালি অ্যালং জেড অ্যাক্সিস। আচ্ছা, জেড অ্যাক্সিস বরাবর যদি তুমি 180 ডিগ্রি রোটেট করো, এক্সটা মাইনাস এক্স হয়, ওয়াইটা মাইনাস ওয়াই হয়, জেডটা যা থাকে তাই থাকে। মানে এক্স অ্যাক্সিস বরাবর তুমি যদি 180 ডিগ্রি রোটেট করো, এক্সটা মাইনাস এক্স হয়ে যায়, সরি জেড অ্যাক্সিস বরাবর তুমি যদি 180 ডিগ্রি রোটেট করো, এক্সটা মাইনাস এক্স হয়, ওয়াইটা মাইনাস ওয়াই হয়, জেডটা জেডেই থাকে। তাহলে এই ম্যাট্রিক্স নোটেশন তুমি কি লিখতে পারবে, দেখো এই যে এক্স ওয়াই জেড থেকে মাইনাস এক্স মাইনাস ওয়াই আর জেড হচ্ছে, তার জন্য কোন ম্যাট্রিক্স দিয়ে গুণ করতে হবে, -1 0 0 0 -1 0 0 0 1 গুণ করে দেখো, তবে মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড হবে। এইটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, মানে এটার সঙ্গে যখন এটা গুণ করছে মাইনাস এক্স হলো, এটা জিরো, এটা জিরো, আবার এইটার সঙ্গে এটা গুণ করলে জিরো, মাইনাস ওয়াই এর সাথে ওয়াই গুণ করলে মাইনাস ওয়াই, জিরোর সঙ্গে জেড গুণ করলে জিরো, আবার 0x 0 0 y 0 1 জেড হচ্ছে প্লাস। তাহলে C2 করসপন্ডিং, C2 মানে যেখানে জেড অ্যাক্সিস বরাবর C2টা আছে, তার করসপন্ডিং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স হচ্ছে তোমার এই -1 0 0 0 -1 0 0 1, আর ডায়াগোনাল এলিমেন্টের যোগ করো, সেটাই হয়ে যাবে ট্রেস, সেটা হচ্ছে -1। আচ্ছা, সিমেট্রি অপারেশন অফ সিগমা ভি, যে সিগমা ভিটা কি না, সিগমা ভিটা হচ্ছে তোমার বেসিক্যালি এখানে সিগমা এক্স জেড। তাহলে সিগমা এক্স জেড যেহেতু তোমার দেখো এখানে খেয়াল করে যে যেটা সিগমা এক্স জেড হচ্ছে এক্স এবং জেড অ্যাক্সিসকে কন্টেন করে, তাহলে এক্স এবং জেড কোঅর্ডিনেট গুলো পাল্টাবে না, কি হবে, ওয়াইটা শুধু মাইনাস ওয়াই হয়ে যাবে। তা সিগমা ভিটা এক্স ওয়াই জেড এর উপরে কাজ করলে এক্স মাইনাস ওয়াই জেড দিল, এক্স আর জেড একই থেকে যাচ্ছে, ওয়াইটা কাজ মাইনাস ওয়াই হয়ে যাচ্ছে, তার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা হয়ে যাচ্ছে 1 0 0 0 -1 0 0 0 1, আর তার ট্রেসটা হয়ে যাচ্ছে কত, +1। আর ফাইনালি সিগমা ওয়াই জেড যখন করছো, এইটা বেসিক্যালি হচ্ছে তোমার সিগমা ওয়াই জেড, তাহলে ওয়াই আর জেড পাল্টাবে না, এক্সটা কাজ মাইনাস এক্স হয়ে যাবে, এক্সটা মাইনাস এক্স হয়ে গেল, ওয়াই জেড যেমন আছে আছে রয়ে গেল। ইন ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন তুমি এইরকম ভাবে লিখলে, যেখানে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা হয়ে গেল -1 0 0 0 1 0 0 0 1, তার ট্রেসটা হয়ে যাচ্ছে +1। তাহলে এবারে দেখো এই যে
চারটে সিমেট্রি অপারেশনের করসপন্ডিং যে 3x3 যে ট্রান্সফরমেশন স্কোয়ার ম্যাট্রিক্স গুলো তুমি পেলে, সেগুলোকে নাম দিচ্ছ টিই, টি সি টু, টি সিগমা বি, টি সিগমা পি প্রাইম। অর্থাৎ এই চারটে 3x3 যে ম্যাট্রিক্স আর কি, স্কোয়ার ম্যাট্রিক্স, তারা কিন্তু তোমার ওই একদমই যা সি2ভি পয়েন্ট গ্রুপের জন্য যে টাইপের গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল হয়, সিমিলার গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল তৈরি করবে, এবং এরা তোমার বেসিক্যালি একটা 3 ডাইমেনশনাল ম্যাট্রিক রিপ্রেজেন্ট অফ সি2ভি পয়েন্ট গ্রুপ। তার কারণটা দেখো, এখানে যেটা বললাম যে ধরো যে কোনো দুটো আরবিট্রারি সিমেট্রি অপারেশন অফ সি2 এবং সিগমা, বেসিক্যালি সিগমা ভি প্রাইম দেয়, তা তাদের যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুলো টি সি2 আর টি সিগমা ভি, তারা গুণ করলে কিন্তু সেই টি সিগমা ভি প্রাইমই দেবে, যেটা এখানে আমি তুমি চেক করেছো বা টেস্ট করেছো। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে যেমন আগে আমি এই চারটে ডিস্টিংক্ট 1 ডাইমেনশনাল ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন পেলাম অফ সি2ভি পয়েন্ট গ্রুপ, এখানে একটা 3 ডাইমেনশনাল ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন আমি লিখলাম। ঠিক আছে, তো বোঝা গেল কেমন করে একটা 3 ডাইমেনশনের একটা পার্টিকুলার পয়েন্ট, সেইটার যে করসপন্ডিং মানে ট্রান্সফর মানে সিমেট্রি অপারেশনের যে করসপন্ডিং ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন গুলো, সেটা প্রথমে দেখা গেল যে 3x3 এই ম্যাট্রিক্স দিয়ে তুমি একটা ট্রান্সফরমেশন অপারেশনটাকে বোঝাচ্ছ, এবং এই যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুলো হলো আর কি, ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুলো তার আবার একটা গ্রুপ তৈরি করছে, যেটা বেসিক্যালি একটা 3 ডাইমেনশনাল ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন অফ সি2ভি পয়েন্ট গ্রুপ। তাহলে এই জায়গাটা পরিষ্কার বোঝা গেছে? ঠিক আছে, বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এগুলো খুব ইন্টারেস্টিং, মানে জাস্ট একদম একদম বুঝে 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 পড়বে, মানে এত সুন্দর জিনিসগুলো। আচ্ছা, নেক্সট চলে আসছে আমি একটা 4 ডাইমেনশনাল ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন অফ সি2ভি পয়েন্ট গ্রুপ, সেটাকে করার জন্য একটা সিস বিউটেরাইন তুমি কনসিডার করো। সিস বিউটেরাইনে যেমন আমি এর আগে যখন একটা পার্টিকুলার 3 ডাইমেনশনে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট, তার জন্য আমি এক্স ওয়াই জেড, হ্যাঁ, এই 3টে কোঅর্ডিনেটকে আমি বেসিস হিসেবে চুজ করেছিলাম। এখন যেটা করছি যে সিস বিউটেরাইনের 4টে কার্বনের মাথায় যে পি জেড অরবিটালগুলো আছে, সেগুলোকে আমি φ1, φ2, φ3, φ4 বলছি। এরা হচ্ছে আমার করসপন্ডিং বেসিস, যার অ্যাবাউট আমি এক্সপানশনটাকে করব। তাহলে আমাকে যেটা করতে হচ্ছে যে এই যে φ1, φ2, φ3, φ4 ই কাজ করলে, সিগমা ভি কাজ করলে, সিগমা ই সি2, সিগমা ভি এবং সিগমা ভি প্রাইম কাজ করলে, এই যে φ1, φ2, φ3, φ4 সেগুলো কেমন চেঞ্জ হচ্ছে। যেমন ই যদি কাজ করাও ধরো, তারা কিছুই পাল্টাবে না। তাহলে তার জন্য যে ম্যাট্রিক্সটা লাগবে সেটা 1 0 0 0 1 0 0 0 0 1 0 0 0 0 1, একটা 1x1 ডায়াগোনাল ম্যাট্রিক্স, 4x4 একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স তোমার লাগছে, পরে তুমি এটাই পেলে। তাহলে এইটা হয়ে গেল ই এর করসপন্ডিং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। আচ্ছা, এবারে আমি তোমাকে জাস্ট হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক একই রকম করে বাকিগুলোকে কাজ করাও। সি2টাকে কাজ করাও, সিগমা ভিটাকে কাজ করাও, সিগমা ভি প্রাইমটাকে কাজ করাও, কাজ করে দেখো তোমার অ্যাকচুয়ালি কি হচ্ছে। এখানে তুমি একটু ঠিক করে নেবে যে, মানে প্রথম কথা হচ্ছে এই যে পুরো মলিকুলটা হচ্ছে প্ল্যানার। হ্যাঁ, মলিকুলটা যদি প্ল্যানার হয়, ধরো এটা তোমার এক্স জেড প্লেনে আছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার সকল সি2টা, এটাকে সি2টা, আর মলিকুলার প্লেনটা ধরে নাও তোমার এক্স জেড প্লেন। হ্যাঁ, তাহলে ভার্টিক্যাল প্লেনটা হয়ে যাবে তোমার ওয়াই জেড প্লেন। সেগুলোকে মাথায় রাখবে, হ্যাঁ, মাথায় রেখে তুমি জাস্ট করবে, তাহলে তুমি বুঝতে পারবে আর কি। যা ধরো আমি একটা তোমায় বলে দিচ্ছি, তাহলে সি2 যদি তুমি কাজ করাও, সি2 কাজ করালে কি হবে একটুখানি ভালো করে খেয়াল করে দেখো। সি2 কাজ করার প্রথমে φ1টা φ4-এ যাবে, φ2টা φ3-তে যাবে, আর ভাইস ভার্সা। এটা তো প্রথম হলোই। আচ্ছা, তার সাথে সাথে তুমি তোমার কাছে তুমি জাস্ট এটা ভালো করে বোঝাতে হবে তোমাকে। ধরো তুমি ভাবো যে এই বিউটারাইন মলিকুলটা প্ল্যানার, তাই তো? তুমি হাতের তালুর উপরে ওরকম একটা জাস্ট মানে বিউটারাইনের মতো ছবি আঁকো। বিউটারাইনের মতো যদি ছবি আঁকো, তাহলে তুমি খেয়াল করে দেখো যে এই যে তোমার লোবগুলো হচ্ছে, লোবের এই প্লেনের উপরে থাকলে সেটাকে আমি ধরো কালো করে দিয়েছি, আর প্লেনের নিচে থাকলে হচ্ছে সাদা। তাহলে উপরে কালো আর নিচে যদি সাদা থাকে, সেটা হচ্ছে পজিটিভ। মানে ধরো যে φ2টাকে লিখে দেখতে পাচ্ছ এখানে তুমি, φ2টা উপরে প্লাস আর নিচে মানে উপরে কালো আছে মানে সেটা প্লাস, আর নিচে সাদা আছে মানে সেটা হচ্ছে মাইনাস। এটা হচ্ছে পজিটিভ। হ্যাঁ, আর এবারে যখন তুমি সি2টাকে কাজ করাচ্ছ, সেটা সি2টাকে কাজ করালে কি হচ্ছে খেয়াল করে দেখো। হ্যাঁ, করলে কি হচ্ছে, এই যখন তোমার
ফাই টুটা ফাই থ্রিতে গেল বটে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম কিন্তু এই কালোটা এর নিচে চলে যাবে আর সাদাটা তোমার উপরে চলে যাবে। তা গেলে কি হবে, ফাই টুটা বেসিক্যালি মাইনাস ফাই থ্রি হয়ে যাবে, ফাই থ্রিটা মাইনাস ফাই টু হয়ে যাবে, ফাই ওয়ানটা মাইনাস ফাই ফোর হয়ে যাবে, ফাই ফোরটা মাইনাস ফাই ওয়ান হয়ে যাবে। ঠিক আছে, এইটা তাহলে এইরকম করে কিন্তু তোমার চেঞ্জটা হবে, আর সেগুলোকে মাথায় রেখে তুমি করবে, করে তুমি ওই একই রকম ভাবে চারটে তোমার 4x4 তুমি স্কোয়ার ম্যাট্রিক্স পেয়ে যাবে, এবং তারা হচ্ছে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সগুলো, এবং তারা দেখবে একটা 4 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা দেবে। তাহলে এইটুকু কাজ আমি হোমওয়ার্ক হিসেবে তোমায় দিচ্ছি। ঠিক আছে, এটা তুমি হোমওয়ার্ক হিসেবে তোমায় দিয়ে দিচ্ছি, মানে তোমার আমি একটা এখানে ইটা দিয়ে করে দিয়েছি। এবারে তুমি জাস্ট তোমার সামনে তুমি ভিজুয়ালাইজ করবে জিনিসটাকে। তুমি দেখো মলিকুলটা অ্যাজ এ হোল প্ল্যানার, এবারে মলিকুলার প্লেনটাকে ধর তুমি একটা প্লেন ধরে নিলে, সে এক্স জেড প্লেন তুমি ধরে নিচ্ছ। এবার তুমি খেয়াল রাখবে যে ওই প্লেনের রেসপেক্টে পারপেন্ডিকুলারলি আছে কিন্তু পি অরবিটালগুলো। হ্যাঁ, এই যে ফাই ওয়ান ফাই টু ফাই থ্রি ফাই ফোর এই অরবিটাল পারপেন্ডিকুলারলি আছে। আর আবারও একটা পেন তুমি রাখো, মানে হাতের ধরো হাতের তালুটাকে তুমি নাও, হাতের তালুটাকে তুমি ভাবো সে একটা মলিকুলার প্লেন, সেখানে মনে মনে তুমি ছবিটাকে এঁকে রাখো। হ্যাঁ, মানে এই যে বিউটোরাইনের ছবিটাকে হাতের তালুর উপর তুমি এঁকে রাখলে। আচ্ছা, এবারে তুমি এই মানে এই আঙুলের ফাঁকে একটা পেন তুমি ঢুকিয়ে দাও। পেনের একটা পয়েন্টার থাকবে, পয়েন্টারের উপরের দিকটা ধরে নাও তোমার পজিটিভ, নিচের দিকটা হচ্ছে নেগেটিভ। এবারে যে সিমেট্রি অপারেশন করে যখন তুমি কাজ করাচ্ছ, তুমি দেখো এই যে পয়েন্টারটা যেটা খাতার হয়তো মানে হাতের তালুর উপরে ছিল, সেটা উপরেই রয়ে গেল নাকি সেটা নিচে চলে গেল। যে নিচে চলে গেলে তাহলে কিন্তু সাইনটা পাল্টাচ্ছে, মানে এক্ষেত্রে পজিশনটা পাল্টাচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ সাইনটা পাল্টাচ্ছে। মানে C2 কাজ করালে ফাই ওয়ান ফাই ফোরে ফাই টু ফাই থ্রিতে যাবে, অ্যাট দ্য সেম টাইম সাইনটাও পাল্টে যাবে। আবার ধরো তুমি যদি সিগমা, মানে আমি এখানে করে দিতে পারি, এক সেকেন্ড দাঁড়া, 1 মিনিট তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি। কোথায় গেল, এইখানে আসবে, এইখানে দেখো তুমি যখন এইটা আছে, এইটা এই প্লাস 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 প্লাস, এটা ফাই ওয়ান, এটা ফাই টু, এটা ফাই থ্রি, এটা ফাই ফোর। আর এইখানে যদি C2 জেডটা তুমি কাজ করাও তাহলে কি হবে, এই 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 দেখো ফাই ওয়ানটা ফাই ফোরে যাবে, ফাই ফোরটা ফাই ওয়ানে আসবে, এটা হলো ফাই টুটা ফাই থ্রিতে যাবে, ফাই থ্রিটা ফাই টুতে আসবে। সরি, এটা ভুল করলাম, এটা ফোর হলো, ওটা ওয়ান হলো, একটা চারে চারটা একে হলো, মানে একটা চারে গেল, চারটা একে এলো, দুইটা তিনে গেল, তিনটে দুয়ে এলো। এটা অ্যাট দ্য সেম টাইম কিন্তু এখানে সাইনগুলো পাল্টে যাচ্ছে, যে এক্ষেত্রে তোমার যখন তুমি C2টাকে কাজ করাচ্ছ, তুমি দেখো এইটা যখন উপরে ছিল এইটা এখানে চলে আসবে, এটা তোমার এখানে চলে আসবে, আর এইটা ঠিক একই রকম করে এইটা তোমার এখানে চলে আসবে, এইটা হচ্ছে এখানে চলে আসবে। এটা এটা হচ্ছে C2 কাজ করালে। তাহলে এখানে কি হবে, এখানে তুমি তাহলে খেয়াল করে দেখো ছিল হচ্ছে ফাই ওয়ান ফাই টু ফাই থ্রি ফাই ফোর, এইটা এটা C2 কাজ করালে কি হচ্ছে, ফাই ওয়ানটা মাইনাস ফাই ফোর হয়ে গেল, ফাই টুটা মাইনাস ফাই থ্রি হয়ে গেল, ফাই থ্রিটা মাইনাস ফাই টু হয়ে গেল, ফাই ফোরটা মাইনাস ফাই ওয়ান হয়ে গেল। ম্যাট্রিক রোটেশনে কি হবে এটা তোমার, এই ফাই ওয়ান ফাই টু ফাই থ্রি ফাই ফোর যদি হতে হয়, মাইনাস ফাই ফোর মাইনাস ফাই থ্রি মাইনাস ফাই থ্রি মাইনাস ফাই ওয়ান। এটা কাজ করাতে গেলে কি করতে হবে না, তোমার 0 0 0 মাইনাস ওয়ান, 0 0 মাইনাস ওয়ান 0, 0 মাইনাস ওয়ান 0 0 মাইনাস ওয়ান 0 0 0। তার মানে দেখো এই টি ফর C2 সেটা হয়ে যাচ্ছে তোমার এইটা 0 0 0 মাইনাস ওয়ান, 0 0 মাইনাস ওয়ান 0, 0 মাইনাস ওয়ান 0 0 মাইনাস ওয়ান 0 0 0।
আচ্ছা, ঠিক একই রকম করে তুমি খেয়াল করো, যদি সিগমা এক্সজেড করো, ধরো এক্সজেডটা হচ্ছে মলিকুলার প্লেন ধরে না, পুরো এই যে প্লেনটা সেটা হচ্ছে এক্সজেড, তাহলে কি হবে, এইটা যখন কাজ করাচ্ছে এইটার উপরে, তাহলে এই এই মলিকুলার প্লেনটা মানে বিউটাডাইনটা যে প্লেনে আছে সেই প্লেনটাকে যদি তুমি সিগমা এক্সজেড ধরো, মানে বা অর সিগমা ভি ধরো, তাহলে কি হবে, ফাই ওয়ানটা ফাই ওয়ানে থাকবে, ফাই টুটা ফাই মানে ফাই ওয়ান ফাই টু ফাই থ্রি ফাই ফোর, এই তো ছিল, মানে কি কি ছিল বলি, এই তো ছিল, এটা কি হবে, দেখো যে যেখানে ছিল সে সেখানেই থাকবে, ফাই ওয়ান এখানে থাকবে, ফাই ফোর এখানে থাকবে, ফাই টু এখানে থাকবে, ফাই ফোর এখানে থাকবে, কিন্তু যেহেতু মলিকুলার প্লেনটা হচ্ছে তোমার এক্সজেড প্লেন, তাহলে কি হবে, যেটা উপরে ছিল সেটা নিচে চলে গেল, আর যেটা নিচে ছিল সেটা উপরে চলে গেল। তো এই পার্টিকুলার কেসে কি হচ্ছে, তোমার ফাই ওয়ান ফাই টু ফাই থ্রি ফাই ফোর, এইটা যদি সিগমা এক্সজেড কাজ করে, তাহলে এটা হয়ে যাবে তোমার মাইনাস ফাই ওয়ান মাইনাস ফাই টু মাইনাস ফাই থ্রি মাইনাস ফাই ফোর। তাহলে একবারে লিখে দিচ্ছি, এর ক্ষেত্রে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স যেটা সিগমা ভি মানে যেটা সিগমা এক্সজেড, এটা হয়ে যাবে কত তোমার, দেখো যে যেখানে ছিল মানে মাইনাস ওয়ান জিরো 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 মাইনাস ওয়ান জিরো 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 মাইনাস ওয়ান জিরো 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 মাইনাস ওয়ান, এটা। আর যখন সিগমা ওয়াই জেড কাজ করবে তখন কি হচ্ছে, সরি, তাহলে এই ফাই ওয়ান ফাই টু ফাই থ্রি ফাই ফোর, ওয়াই জেডটা মানে কি, এই প্লেনটা, হ্যাঁ, মানে মানে মলিকুলার প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার যেটা, তাহলে এক্ষেত্রে সাইনগুলো কিছু পাল্টাচ্ছে না, কিন্তু পজিশনগুলো পাল্টে যাচ্ছে, তাহলে কি হবে এটা, দেখো এখানে তুমি যখন নিচ্ছ তখন হচ্ছে সাইনগুলো পাল্টাচ্ছে কিন্তু পজিশনগুলো পাল্টাচ্ছে, এটা ফাই ফোর হয়ে গেল, এটা ফাই ওয়ান হয়ে গেল, এটা ফাই টু হয়ে গেল, এটা ফাই থ্রি হয়ে গেল, কিন্তু যেটা উপরের লোভ তো উপরেই ছিল, যেটা নিচের লোভ তো নিচেই আছে। তাহলে এক্ষেত্রে তোমার একবারে লিখে দিচ্ছি, টি ফর সিগমা ভি প্রাইম বা সিগমা ওয়াই জেডটা কি হবে, দেখো এক্ষেত্রে তুমি যদি দেখো যে এই যে মানে যেটা হচ্ছে আর কি, ফাই ওয়ানটা মানে এটা এভাবে লিখলে কি হচ্ছে, মানে সিগমা ওয়াই জেডটা ফাই ওয়ান ফাই টু ফাই থ্রি ফাই ফোর উপরে কাজ করলে তোমাদের হচ্ছে মাইনাস ফাই ফোর, সরি প্লাস ফাই ফোর প্লাস ফাই থ্রি ফাই টু ফাই ওয়ান হচ্ছে, প্লাসগুলো লেখার দরকার নেই। ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা কি হবে তখন, এখানে তোমাদের জিরো 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 ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো জিরো, এটা হবে। তাহলে দেখো এই যে চারটে ম্যাট্রিক্স হলো আর কি, এই চারটে ম্যাট্রিক্স কিন্তু তারা একটা এ তৈরি করবে, মানে 4 ডাইমেনশনাল মানে সি টু বি পয়েন্ট গ্রুপের জন্য একটা 4 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন তোমার দেয়। তো বুঝতে পারছো কি করে হচ্ছে, বলো, এটা তুমি জাস্ট এই এটা সামনাসামনি দেখাতে পারলে খুব ভালো করে হয়, কিন্তু তুমি একটুখানি নিজে একটুখানি মানে ওই যেভাবে বলছি আর কি, যে তুমি এটা 3 ডাইমেনশনাল পিকচারটা একটু ভিজুয়ালাইজ করো, তাহলে তুমি বুঝতে পারবে। আচ্ছা, এবার আমি একটু জেনারেল অ্যাপ্রোচে আসছি, আমি তো সি টু বি পয়েন্ট গ্রুপটাকে এক্সাম্পল হিসেবে ধরলাম, এবার একটা জেনারেল অ্যাপ্রোচে যাচ্ছি আর কি। দেখো এমনিতে ধরো তোমার যেটা ব্যাপার আর কি, যে তোমার যখন তুমি আইডেন্টিটি অপারেশনটা একটা পজিশন ভেক্টর আছে পি এক্স ওয়াই জেড, তার উপরে কাজ করাচ্ছ, করে তো এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম তোমার দিচ্ছে, তাহলে এবার আমি কি হচ্ছে, ইটা পি এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান উপরে কাজ করে পি এক্স টু ওয়াই টু জেড টু দিল ধরো, এবারে আইডেন্টিটি অপারেশন যেহেতু এক্স টু এক্স ওয়ান সমান ওয়াই টু ওয়াই ওয়ান সমান জেড টু জেড ওয়ান সমান, তাহলে তুমি কিভাবে লিখবে না, এক্স টুটাকে লিখতে পারবো 1 ইন্টু এক্স ওয়ান প্লাস 0 ইন্টু ওয়াই ওয়ান প্লাস 0 ইন্টু জেড ওয়ান, ওয়াই টুটাকে লিখতে পারবে 0 এক্স ওয়ান প্লাস 1 ওয়াই ওয়ান প্লাস 0 জেড ওয়ান, আর জেড টুটাকে লিখতে পারবে 0 এক্স ওয়ান 0 ওয়াই ওয়ান আর 1 জেড ওয়ান। তাহলে এটা তিনটে সাইমালটেনিয়াস ইকুয়েশন দিচ্ছে, দিস ক্যান বি রিটেন ইজ দ্য ম্যাট্রিক্স ফর্ম, এরকম ভাবে লিখলাম আর কি, ঠিক আছে। সেখানে এটা হয়ে গেল তোমার 3 ডাইমেনশনে ই এর করসপন্ডিং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা। মানে মূলত যেটা আসছে, এই যে সিমেট্রি, যখন একটা সিমেট্রি অপারেশন কাজ করাচ্ছি
তখন তুমি এটাকে সাইমালটেনিয়াস, মানে বেসিক্যালি কি হচ্ছে, যখন ইটাকে কাজ করানো হচ্ছে তখন আমি মনে মনে ভাবছি যে x2 y2 z2 তে গেছি, কিন্তু এখানে আলটিমেটলি কিছু পাল্টাচ্ছে, মানে x2 টা x1 এর সঙ্গে সমান, y2 টা y1 এর সঙ্গে, z2 টাকে z1 এর সঙ্গে সমান। তাহলে তুমি এরকম একটা তিনটে সাইমালটেনিয়াস ইকুয়েশনের ফর্মে লিখতে পারবে, এবং এটাকে ম্যাট্রিক্স ইকুয়েশনের ফর্মে লিখলে তোমার এরকম দাঁড়াচ্ছে, এবং এইটা হয়ে যাচ্ছে তোমার সকল ই এর ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা। আর ডায়াগোনাল এলিমেন্টের যোগ করলে তুমি তার ট্রেসটা পেয়ে যাবে। আর যেটা ট্রেসটা পরে খুব ইম্পর্টেন্ট আর কি, এগুলোকে ক্যারেক্টার বলা হয়। হ্যাঁ, সেই ক্যারেক্টারটাই আলটিমেটলি সবকিছু নির্ধারণ করবে। সেই জন্য আমি এই ডায়াগোনাল এলিমেন্টগুলো যোগগুলো করে করে রাখছি, যেটা পরে আমার কাজে লাগবে। আচ্ছা, ঠিক একই রকম করে যখন সিগমা এক্সজেড তুমি কাজ করাচ্ছ, সিগমা এক্সজেড কাজ করালে কি হবে না, সরি সিগমা এক্স ওয়াই, আমি প্রথমে সিগমা এক্স ওয়াই বলছি। যদি এমন কোনো প্লেন থাকে যেটা হচ্ছে সিগমা এক্স ওয়াই প্লেন, এক্স ওয়াই প্লেন মানে এক্স আর ওয়াই পাল্টায় না, জেড ডেকাস মাইনাস জেড হয়ে যায়। তাহলে দেখো এটা এক্স, এটা এক্সটা এক্স ওয়ান রয়ে গেছে, মানে এক্স ওয়ানটা এক্স ওয়ান রয়ে গেছে, ওয়াই ওয়ানটা ওয়াই ওয়ান রয়ে গেছে, জেড ওয়ানটা কাছে মাইনাস জেড ওয়ান হয়ে যাচ্ছে। তো সেই মতো করে তুমি এই সাইমালটেনিয়াস ইকুয়েশনগুলোকে লিখবে, লিখে তার মতো করে ম্যাট্রিক্স ইকুয়েশন লিখবে, ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স পেয়ে যাবে। সিমিলারলি তুমি সিগমা এক্স জেড যখন কাজ করাবে তখন কি হবে, এক্স আর জেডটা পাল্টাবে না, ওয়াইটা মাইনাস ওয়াই হয়ে যাবে। সিগমা ওয়াই জেড যখন কাজ করবে কি হবে, ওয়াই আর জেড পাল্টাবে, এক্সটা মাইনাস ওয়াই হয়ে যাবে। হ্যাঁ, তার মতো করে তুমি এগুলোকে পেয়ে গেলে, ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সগুলো পেয়ে গেলে, এবং তার করসপন্ডিং ক্যারেক্টারটা পেয়ে গেলে। আচ্ছা, এবারে ঝামেলাটা হচ্ছে, আচ্ছা সেন্টার অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি খুব স্বাভাবিক ব্যাপার, যে ইনভার্সন সেন্টার যদি থাকে তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ানটা মাইনাস এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান মাইনাস জেড ওয়ানে যায়। তা তুমি সেই মতো করে সাইমালটেনিয়াস ইকুয়েশনগুলো পেলে ম্যাট্রিক্স ফর্মে তুমি লিখতে পারো, এবং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সগুলো হয়ে গেল মাইনাস ওয়ান জিরো 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 মাইনাস ওয়ান জিরো 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 মাইনাস ওয়ান, আর ট্রেসটা হয়ে যাচ্ছে তোমার মাইনাস থ্রি। আচ্ছা, এবারে এইটা খুব ইম্পর্টেন্ট, যে যখন দেখো তুমি সি2টাকে কাজ করাচ্ছিলে তখন 180 ডিগ্রি রোটেশন, এবং সেটা তোমার পক্ষে ভিজুয়ালাইজ করা খুব সহজ ছিল। এবারে ধরো একটা আরবিট্রারি অ্যাঙ্গেল তুমি রোটেশন করছো, ধরে নাও সেটা হচ্ছে 360 বাই n, যেখানে তার একটা সিএন অ্যাক্সিস আছে। তাই ওয়ান টু ফাইন্ড 3D ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ সিএন, যে অ্যাক্সিসটা কিন্তু তোমার অ্যালং জেড অ্যাক্সিস আছে, হুইচ ইজ অ্যালং দ্য জেড অ্যাক্সিস। তাহলে এবারে যদি সিএন থাকে তাহলে কত ডিগ্রি রোটেট করতে হবে আইডেন্টিক্যাল কনফিগারেশন পাওয়ার জন্য, তা 360 ডিগ্রি বাই n রোটেশন করতে হবে এটা। আর এবারে দেখো তোমার যেটা কথা হচ্ছে, যে যেহেতু অ্যাক্সিসটা অ্যালং জেড অ্যাক্সিস, তাহলে তো জেড কোঅর্ডিনেটে কিছু পাল্টাবে না, যা পাল্টাবে এক্স ওয়াই কোঅর্ডিনেটে। এবার আমি এক্স ওয়াই প্লেনে দেখছি যে কি পাল্টাচ্ছে। ধরো তোমার কাছে এই পি এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান এই পয়েন্টটা ছিল, এবারে তুমি 5 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশন করছো, 5 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশন করেছো, এই যে এদিক থেকে এদিকে ক্লকওয়াইজ রোটেশন করেছে, তাতে করে তুমি এই পি প্রাইম পয়েন্টে পৌঁছেছো, যেটা এক্স টু ওয়াই টু জেড। ঠিক আছে, তার মানে ব্যাপারটা কি ছিল দেখো, আগে যে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে এই যে পি পয়েন্টটা, এবারে জেড ওয়ানটা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না, এক্স ওয়াই প্লেনে এই পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল যদি থিটা হতো, আর এই পি তার রেডিয়াল ভেক্টরটা যদি আর হতো, তার মানে পরিষ্কার এক্স ওয়ানটা আর কস থিটা ছিল, ওয়াই ওয়ানটা আর সাইন থিটা ছিল। এই যখন পয়েন্টটা তুমি কনসিডার করছো, যেখানে কোঅর্ডিনেটটা এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ানটাকে আমি পাল্টাচ্ছি না, কারণ জেড অ্যাক্সিস বরাবর রোটেট করলে জেড ওয়ানটা কিন্তু পাল্টাবে না, ওইটাকে আমি মাথা ঘামাচ্ছি না। এবার এক্স ওয়ান আর ওয়াই ওয়ান তো পাল্টাবে, প্রথমে এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান এই যে দুটো পয়েন্ট, তাদের আমি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে তাদের এক্স ওয়ান এবং ওয়াই ওয়ানের ভ্যালুগুলোকে লিখে রেখেছিলাম। তাহলে এই অরিজিন থেকে যদি পি এর লেন্থটা আর হয়, আর পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এক্স ওয়ানটা হচ্ছে আর কস থিটা, ওয়াই ওয়ানটা আর সাইন থিটা। এবারে ফাই অ্যাঙ্গেল ক্লকওয়াইজ রোটেশন করলে এই নতুন যে পয়েন্ট পি প্রাইমটা পেলাম, তার রেডিয়াল ভেক্টরটা একই রইল, কিন্তু অ্যাঙ্গেলটা এখন কি হয়ে যায়, তাকে থিটা মাইনাস ফাই হয়ে গেছে। অ্যাঙ্গেলটা যদি থিটা মাইনাস ফাই হয়ে যায়, তাহলে নতুন যে এক্স ওয়ান, নতুন যে এক্স, তাহলে তুমি এক্স টু বলো, এক্স টুটা এখন কি হবে না, আর ইন্টু কস থিটা মাইনাস ফাই। তাহলে এখানে এক্স টুটা কত হবে, আর কস থিটা মাইনাস ফাই। তো কস থিটা মাইনাস ফাই মানে যে কস থিটা কস ফাই প্লাস সাইন থিটা সাইন ফাই। তো এটা হয়ে গেল কত, দেখো কস ফাই ইন্টু আর কস থিটা প্লাস সাইন ফাই ইন্টু আর সাইন থিটা। তাহলে এবারে দেখো খেয়াল করে, এই যে এই কস ফাই ইন্টু আর কস থিটাকে এক্স ওয়ান লিখছো, আর সাইন থিটাকে ওয়াই ওয়ান লিখছো, তাহলে এক্স টুটা হয়ে যাচ্ছে কস ফাই এক্স ওয়ান প্লাস সাইন ফাই ওয়াই ওয়ান। এইটা এক্স টুটা হচ্ছে কস ফাই এক্স ওয়ান প্লাস সাইন ফাই ওয়াই ওয়ান, এইভাবে লিখলাম। সিমিলারলি ওয়াই টু যখন লিখবে, ওয়াই ওয়ানটা ছিল আর সাইন থিটা, এখন ওয়াই টুটা হয়ে যাবে আর সাইন, অ্যাঙ্গেলটা হয়ে যাবে থিটা মাইনাস ফাই।
তাহলে y2টাকে তুমি একই রকম ভাবে এক্সপান্ড করলে করে দাঁড়াচ্ছে cos phi y1 মাইনাস sin phi x1। তার মানে তিনটে ইকুয়েশন কি হলো দেখো, x2টাকে লিখতে পারছো cos phi x1 প্লাস sin phi y1, আর এখানে z এর তো কোনো কন্ট্রিবিউশন নাই বলে 0 z1। y2টাকে লিখছো মাইনাস sin phi x1 প্লাস cos phi y1 0 z1, আর জেডটা কি হচ্ছে শুধুমাত্র z1টা z1ই থেকে যাচ্ছে, x5 এ তার কোনো কন্ট্রিবিউশন নাই বলে z2টা হয়ে যাচ্ছে 0 x1 প্লাস 0 y1 প্লাস 1 z1। তাহলে এই যে তিনটে সাইমালটেনিয়াস ইকুয়েশন, তাকে ম্যাট্রিক্স ইকুয়েশনের ফর্মে লিখলে কি লিখবো না, x2 y2 z2 ইকুয়াল টু সামথিং ইন্টু x1 y1 z1। এই সামথিংটা একটা 3 ক্রস 3 ম্যাট্রিক্স, যেটা হয়ে যাচ্ছে কত cos phi sin phi 0 মাইনাস sin phi cos phi 0 0 0 1। তাহলে এইটা হয়ে গেল তোমার ওই 5 ডিগ্রি বা 360 ডিগ্রি বাই 5 ক্লকওয়াইজ রোটেশনের জন্য তোমার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা, সেটা আমি এখানে লিখেছি। সেখানে ট্রেসটা হয়ে যাবে কত 2 cos phi প্লাস 1। তাহলে বুঝতে পারলে যে যদি আমি ফাই অ্যাঙ্গেল রোটেট করি ক্লকওয়াইজ, যে ফাইটা বেসিক্যালি 360 ডিগ্রি বাই n, তাহলে তোমার এই ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা আমি কেমন করে বের করে ফেলছি, বোঝা গেল? ঠিক আছে। হ্যাঁ স্যার। আজ এবারে যদি অ্যান্টি ক্লকওয়াইজ করতাম, অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হবে দেখো, এখানে একটা স্পেশাল কেস বলেছি, যদি এটা তোমার ক্লকওয়াইজ রোটেশনটা যদি 180 ডিগ্রি করতে, অর্থাৎ সিটু যদি হতো, তাহলে কিছুই না, 180 ডিগ্রি রোটেশন হলে ফাইটা যে 360 ডিগ্রি বাই 2 অর্থাৎ 180 ডিগ্রি তুমি বসিয়ে নেবে। ঠিক আছে, তাহলে তুমি এখানে এই যেখানে যেখানে ফাই ছিল সেখানে 180 ডিগ্রি বসিয়ে নাও, কস 180 ডিগ্রি মানে -1, সাইন 180 ডিগ্রি মানে 0, তার মানে এটা কত হলো -1 0 0, এইটা হয়ে যাচ্ছে আবার 0 -1 0 0 0 1। হ্যাঁ, সেটা হয়ে যাচ্ছে এই যে -1 0 0 0 -1 0 0 0 1, যেটা আমি আগে অলরেডি পেয়েছিলাম। সিটু কাজ করালে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা হচ্ছে এরকমই ছিল। আচ্ছা, এবার ঠিক একই রকম ভাবে C3Z তুমি ক্যালকুলেট করতে পারবে, যেখানে অ্যাঙ্গেলটা হবে 120 ডিগ্রি, C4 হয়ে গেলে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, বা C6 হয়ে গেলে অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, তুমি তার মতো করে করতে পারবে। আচ্ছা, এবার কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করি। আচ্ছা, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করা মানে হচ্ছে এই যে x1 y1 z1টা যে x2 y2 z2 পয়েন্টে চলে গেল, এখন অ্যাঙ্গেলটা থিটা -5 এর বদলে থিটা +5 হয়ে গেছে। তা থিটা +5 হয়ে গেলে তার মতো করে x2টা y2টা তুমি জেডটাকে ক্যালকুলেট করবে, করে তুমি আলটিমেটলি ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা পেয়ে যাবে। দেখো এইটা তো কষ্ট করে করার কিছু নেই। এই যে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজের তফাৎটা কি, অ্যাঙ্গেলটা পজিটিভের বদলে নেগেটিভ। ওই জন্য আগে যে এক্সপ্রেশনটা তুমি পেয়েছিলে, এই এক্সপ্রেশনে 5 এর জায়গায় -5 বসিয়ে দিলেই ওটা তোমার ক্লকওয়াইজ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ বোঝানো হয়ে যাবে। তোমাকে আলাদা করে করার দরকার নেই। আলাদা করে যদি করতে চাও তাহলে তোমাকে বুঝতে হবে যে নতুন যে পয়েন্টে তুমি পৌঁছালে, যার থিটাটা পাল্টে গিয়ে থিটা +5 হয়ে গেছে, তাহলে x2টা হয়ে যাবে r cos থিটা +5 এটা, আর y2 টা যাবে r sin থিটা +5, আর জেডটা তো কিছু পাল্টাচ্ছে না, কারণ জেড অ্যাক্সিস বরাবর রোটেশনটা কি করছি বলে। তুমি জাস্ট এগোলে দেখবে আলটিমেটলি ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আর ক্লকওয়াইজ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ খুব ইজিলি চলে যেতে পারো, তুমি জাস্ট সিম্পলি করে নিলে, মানে ফাইটাকে জাস্ট -5 করে নিলে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আগে আমি জাস্ট সিটু বলেছিলাম, এখন আরবিট্রারি অ্যাঙ্গেল যদি রোটেট করা হয়, হ্যাঁ, তাহলে তোমার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সগুলো এবং তার করসপন্ডিং ক্যারেক্টার বা ট্রেস কি হবে তুমি সেটা পেয়ে গেলে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট হচ্ছে ইমপ্রপার অ্যাক্সিস অফ রোটেশন। দেখো, ইমপ্রপার অ্যাক্সিস অফ রোটেশনটা তোমাকে অত কষ্ট করে করতে হবে না। তুমি এস এর মানে কি, প্রথমে তোমাকে কোন একটা অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করাতে হবে, তারপর তোমাকে রিফ্লেকশন নিতে হবে। যদি জেড অ্যাক্সিস বরাবর তুমি রোটেট করো, তাহলে XY প্লেন বরাবর তোমাকে রিফ্লেকশন করতে হবে, কারণ যে অ্যাক্সিস বরাবর রোটেশন নেওয়া হয় তার পারপেন্ডিকুলার অ্যাক্সিস বরাবর রিফ্লেকশন নিতে হয়। তাহলে এসএনটা যদি অ্যালং জেড অ্যাক্সিস বলো, তাহলে সিএন জেড তার সঙ্গে তোমার গুণ হবে হচ্ছে সিগমা XY। তাহলে কঠিন কিছু নয়, তাহলে ঠিক একই রকম ম্যাট্রিক্সটা ঠিক একই রকম হবে। তাহলে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ফর এসএন যখন করছো, এটা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ফর সিএন জেড, তাকে তোমাকে গুণ করতে হচ্ছে সিগমা XY কে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স দিয়ে, করলেই দেখো তুমি করসপন্ডিং তার এটা পেয়ে যাবে। তখন তার করসপন্ডিং ওই ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা পেয়ে গেলে, তাহলে এসএন এর জন্য তোমাকে আলাদা করে করার দরকার নেই। এসএন মানে হচ্ছে প্রথমে একটা রোটেশন করতে হবে, ফলোড বাই রিফ্লেকশন করতে হবে। তাহলে আমি যদি জেড অ্যাক্সিস বরাবর রোটেশন করাই, তার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা যদি জানি আমি, তারপরে তার উপরে কি করতে হবে না, জেড অ্যাক্সিসের পারপেন্ডিকুলার XY প্লেন বরাবর তোমাকে হচ্ছে তোমার রিফ্লেকশনটা নিতে হবে আর কি। তাহলে বেসিক্যালি সিগমা XY আর সিএন জেড এই দুটো গুণ করলে তুমি এসএন জেডটাকে পেয়ে যাচ্ছ।
ঠিক আছে, হলো ক্যারেক্টারটা একটা তুমি পেয়ে যাবে। তো দেখো তাহলে যেটা করা হলো আমাদের এখানে, এই যে মানে একটা আরবিট্রারি তোমার সিমেট্রি অপারেশন যদি থাকে হ্যাঁ, তোমার নর্মালি সিগমাটা কোন অ্যাক্সিস বরাবর আছে দেখতে হয়। আমি এখানে এক্স ওয়াই ওয়াই জেড জেড তিনটের জন্য করে রাখলাম। যে কোনো অ্যাঙ্গেলের রোটেশন যদি তুমি কনসিডার করো, যে কোনো প্রপার অ্যাক্সিস অফ রোটেশন তার জন্য আমি করে রাখলাম, আর এসএন এর জন্য করে রাখলাম। বুঝছো? আচ্ছা, এবার আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি। ইফ দ্য অ্যাক্সিস অফ সিমেট্রি ডাজ নট কন্টেন দ্য জেড অ্যাক্সিস, দেন ফাইন্ড দ্য ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ফর সিএন অ্যান্ড এসএন। মানে দেখো, আগে এই রোটেশনটা যদি জেড অ্যাক্সিস বরাবর যেত তাহলে কি হতো, জেড অ্যাক্সিস বরাবর গেলে আমার জেডটার কোনো চেঞ্জ হচ্ছে না, যা চেঞ্জ হচ্ছে এক্স ওয়াই প্লেনে। ঠিক আছে, কিন্তু এখন যদি কোনো একটা আরবিট্রারি অ্যাক্সিস তুমি কনসিডার করো যেটা জেড অ্যাক্সিস বরাবর যায়নি, একটা আরবিট্রারি অ্যাঙ্গেল বরাবর গেছে, তখন যে চেঞ্জটা তোমাকে করতে হবে সেখানে কিন্তু তোমার থিটা ফাই সবাই চেঞ্জ হবে। হ্যাঁ, সেখানে তোমার এই যে আমার এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ানটা পোলার কোঅর্ডিনেট সিস্টেম আর সাইন থিটা কস ফাই, ওয়াই ওয়ানটা আর সাইন থিটা সাইন ফাই, জেড ওয়ানটা আর কস থিটা হচ্ছে। এখন আরটা আরই রইল, কিন্তু থিটাটা পাল্টে গিয়ে থিটা ওয়ান থেকে থিটা টু হলো, ফাইটা পাল্টে গিয়ে ফাই ওয়ান থেকে ফাই টু হলো। এই দুটো অ্যাঙ্গেল যদি ধরতে পারে, এখানে তুমি বসাবে, বসিয়ে তার করসপন্ডিং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটাকে বের করতে পারো। এটা হোমওয়ার্ক হিসেবে আমি দিয়ে রাখলাম। এটা ইউজুয়ালি কখনো লাগে না, কিন্তু আমি ফর দ্য মানে খুব ডিটেল ক্যালকুলেশনের জন্য এটাকে আমি দিয়ে রাখলাম। আচ্ছা, আর এবারে লাস্ট যেটা আমি করব সেটা হচ্ছে যে, ধরো তুমি একটা ওয়াটার মলিকুল কনসিডার করছো। তো ওয়াটার মলিকুলের ক্ষেত্রে তিনটে অ্যাটম আছে, অক্সিজেন অ্যাটম, এখানে একটা হাইড্রোজেন অ্যাটম, এখানে একটা হাইড্রোজেন অ্যাটম, মানে বেসিক্যালি তিনটে অ্যাটম আছে। ঠিক আছে, আর এবারে যেটা কথা সেটা হচ্ছে এই যে, তাহলে এক্ষেত্রে তোমার একটা 9 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন পাবে, কারণ এই তিনটে পয়েন্টকে রিপ্রেজেন্ট করতে গেলে তোমার 9টা কোঅর্ডিনেট লাগবে। অক্সিজেনের জন্য ধরে নাও এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, এই প্রথম হাইড্রোজেনের জন্য হচ্ছে ওয়াই এক্স টু ওয়াই টু জেড টু, আর থার্ড হাইড্রোজেন মানে তারপরে সেকেন্ড হাইড্রোজেন যেটা আর একটা যে হাইড্রোজেন, তার জন্য এক্স থ্রি ওয়াই থ্রি জেড থ্রি। এবারে কোন একটা আইডেন্টিটি অপারেশন যদি ধরো এর উপরে কাজ করে, কিছুই পাল্টাবে না। তার মানে কি, এখানে আইডেন্টিটি অপারেশনটা কিন্তু একটা 9x9 ম্যাট্রিক্স তোমাকে নিতে হবে। 9x9 তার সঙ্গে 9x1 গুণ করলে তবেই তোমার 9x1 হবে। তার মানে যা কিছু হবে তোমার 9 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হবে, এখানে ক্যারেক্টারটা ধরো তোমার 9 হয়ে গেল। আচ্ছা, ঠিক একই রকম ভাবে যখন সি টু জেড তুমি কাজ করাবে, দেখো খেয়াল করো, যখন সি টু জেড তুমি কাজ করাচ্ছ, এই বরাবর যখন সি টু জেড কাজ করাচ্ছ, প্রথম কথা হচ্ছে অক্সিজেনের রেসপেক্ট অক্সিজেনের পজিশনটা যেখানে ছিল তাই রয়ে যাবে। এখানে জেড ওয়ানটা জেড ওয়ান থাকবে, এক্স ওয়ানটা মাইনাস এক্স ওয়ান, ওয়াই ওয়ানটা মাইনাস ওয়ান হয়ে গেল, কারণ যেটা সি টু যেটা সেটা হচ্ছে অক্সিজেনকে কন্টেন করে যাচ্ছে। সেই জন্য এই 1 নম্বর পয়েন্টটা পাল্টালো না, কিন্তু এক্স ওয়ানটা মাইনাস এক্স ওয়ান, ওয়াই ওয়ানটা মাইনাস ওয়ান হয়ে গেল, জেড ওয়ানটা জেড ওয়ানই আছে। কিন্তু যখন এই হাইড্রোজেন এবং আই হাইড্রোজেন দেখবে, তাদের পজিশনগুলো পাল্টে যাবে। তার মানে বেসিক্যালি এই 2 নম্বরগুলো 3 নম্বর, 3 নম্বরগুলো 2 নম্বরে যাবে। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে জেড টু এবং জেড থ্রি, তাদের সাইন কিছু পাল্টালো না, কিন্তু এক্স টুটা এখানে গিয়ে মাইনাস এক্স থ্রি হবে, এক্স থ্রিটা এখানে গিয়ে মাইনাস এক্স টু হবে, ওয়াই টুটা এখানে গিয়ে তোমার মাইনাস ওয়াই টু হবে, আর ওয়াই থ্রিটা এখানে গিয়ে মাইনাস ওয়াই টু হবে। সেই মতো করে দেখো, এক্স ওয়ানটা মাইনাস এক্স ওয়ান, ওয়াই ওয়ানটা মাইনাস ওয়ান, জেড ওয়ানটা জেড ওয়ান রইল, এক্স টুটা মাইনাস এক্স থ্রি হলো, ওয়াই টুটা মাইনাস ওয়াই থ্রি হলো, জেড টুটা জেড থ্রি হলো, আবার এখানে এক্স থ্রিটা মাইনাস এক্স টু হলো, ওয়াই থ্রিটা মাইনাস ওয়াই টু হলো, জেড থ্রিটা জেড টু হলো। তাহলে এর জন্য যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা থাকে, এত বড় একটা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স তুমি পেয়েছো। যে সিমিলারলি তুমি সিগমা এক্স জেড এবং সিগমা ওয়াই জেডটা তুমি করে ফেলতে পারছো। যখন সিগমা এক্স জেড তুমি করছো, ধরে নাও সেটা এক্স ওয়াই প্লেন হচ্ছে মলিকুলার প্লেন, সেখানে পজিশনগুলো কিছু পাল্টাচ্ছে না। যখন এক্স জেড করছো, দেখো এই যে যদি মলিকুলার প্লেনটা হয় তাহলে পজিশনগুলো কিছু পাল্টাচ্ছে না, কিন্তু এতে সিগমা এক্স জেড যেহেতু শুধু ওয়াই গুলো হচ্ছে, তোমার মাইনাস ওয়াই হয়ে যাবে। এখানে ওয়াই ওয়ানটা মাইনাস ওয়াই ওয়ান, এখানে ওয়াই টুটা মাইনাস ওয়াই টু, এখানে ওয়াই থ্রিটা মাইনাস ওয়াই থ্রি হয়ে যাবে, বাকি অ্যাজ ইট ইজ যেমন থাকবে। এটা যেটা লেখা হয়েছে দেখো, এক্স ওয়ানটা এক্স ওয়ান যাচ্ছে, এক্স ওয়ানটা মাইনাস এক্স ওয়ান হচ্ছে, ওয়াই ওয়ানটা জেড ওয়ান থাকছে, এক্স টুটা এক্স টু থাকছে, ওয়াই টুটা মাইনাস ওয়াই টু থাকছে, জেড টুটা জেড টু থাকছে। আর সিগমা ওয়াই জেড যখন করবে ভার্টিক্যাল প্লেনটা, তো ভার্টিক্যাল প্লেনটা মানে বেসিক্যালি এই প্লেনটা, এই যেটা অক্সিজেনকে কন্টেন করে যে প্লেনটা, তাহলে প্রথম কথা হচ্ছে এই অক্সিজেনে গিয়ে থাকবে, হাইড্রোজেনগুলো তাদের পজিশন চেঞ্জ করবে। তাহলে 1 নম্বর পয়েন্টগুলো 1 নম্বরই থাকছে, কিন্তু 2 নম্বরটা 3 নম্বর, 3 নম্বরে 2 নম্বরে চলে যাবে। আর যেহেতু ওয়াই জেড প্লেন, সেখানে
ওয়াই কোঅর্ডিনেট গুলোর কোনো সাইন পাল্টাবে না, কিন্তু এক্স কোঅর্ডিনেট গুলো হচ্ছে -x হয়ে যাবে। তো সেই মতো করে তুমি দেখো সিগমা ওয়াই জেড এর জন্য ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা পেয়ে গেলে। তো দেখো তুমি একটা 9 × 9 তুমি একটা ম্যাট্রিক্স পাচ্ছ, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন পাচ্ছ। তাহলে খেয়াল করো, তাহলে সি টু বি পয়েন্ট গ্রুপটাকে কনসিডার করেই হচ্ছে তুমি দেখো সি টু বি পয়েন্ট গ্রুপটাকে মাথায় রেখেই তুমি একটা 1 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন পেলে, 3 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন পেলে, 4 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন পেলে, 9 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন পেলে, আরো হায়ার অ্যান্ড হায়ার ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন পেতে পারো একটা পার্টিকুলার পয়েন্ট গ্রুপের জন্য। তার মানে এই যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন গুলো সেগুলো কিন্তু ইউনিক না, হিউজ নাম্বার অফ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন তুমি পেতে পারো। আর এবার আমার দেখতে হবে যে এই ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন গুলোর মধ্যে কোনগুলো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। আচ্ছা, এইখানে জাস্ট লাস্ট একটা জিনিস দিয়ে আমি শেষ করব, সেটা হচ্ছে এই যে আমি যদি ক্যারেক্টারটাকে নিয়ে ইন্টারেস্টেড হই, তাহলে তুমি খেয়াল করে দেখো যে এই থ্রি ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে ক্যারেক্টারটা আমি জানি, যেটা আমি অলরেডি করে রেখেছিলাম। থ্রি ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের ক্যারেক্টারটা দেখো, এক্ষেত্রে ই এর জন্য 3, সি2 এর জন্য -1, সিগমা ভির জন্য 1 আর সিগমা ভি প্রাইমের জন্য 1, এগুলো করে রেখেছি অলরেডি। মানে এখানে যে এই যে বিভিন্ন রকমের যে ম্যাট্রিক্স সি টু বি পয়েন্ট গ্রুপের জন্য যে বিভিন্ন রকম ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন গুলো পেয়েছিলাম না, এখানে 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 দেখো সব ক্যারেক্টারগুলো এই যে অলরেডি দেখো ক্যালকুলেট করা আছে। হ্যাঁ, করে দেখবো ওইগুলো হচ্ছে। আচ্ছা, এবার 9 ডাইমেনশনালটা তুমি কি করে পাচ্ছ দেখো ক্যারেক্টারগুলো, যে এই 9 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন ই এর যে করেসপন্ডিং ক্যারেক্টারটা সেটা কি হলো 9 হচ্ছে, অর্থাৎ 3 দিয়ে গুণ করছো। মানে থ্রি ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের ক্যারেক্টার তাকে 3 দিয়ে গুণ করে তুমি 9 পেয়ে যাচ্ছ, পরেরটা 1 দিয়ে গুণ, তারপরটা 3 দিয়ে গুণ, তারপরটা 1 দিয়ে গুণ। আচ্ছা, এবার কত দিয়ে গুণ হবে সেটা দিয়ে কি দিয়ে ঠিক হবে না, দেখো থ্রি ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের ক্যারেক্টার তাকে গুণ করতে হবে করেসপন্ডিং সিমেট্রি অপারেশনটা কাজ করালে কতগুলো আনশিফটেড অ্যাটম আছে, কতগুলো আনশিফটেড অ্যাটম আছে। দেখো তুমি যখন ই কাজ করাচ্ছে 3টে অ্যাটমই আনশিফটেড, যখন সি2 কাজ করালে একটা অ্যাটম আনশিফটেড, যখন মলিকুলার প্লেন বরাবর তুমি রিফ্লেকশন দিচ্ছ 3টে অ্যাটমই আনশিফটেড, আর সিগমা ওয়াই জেড যখন করছো অক্সিজেন বাদ দিয়ে মানে বাকিগুলো হচ্ছে শিফটেড হয়ে যাচ্ছে, একটাই আনশিফটেড। তার মানে ক্যারেক্টার অফ এ পার্টিকুলার সিমেট্রি অপারেশন আর ইন এ হায়ার ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট, সেটা কি হবে, ক্যারেক্টার অফ দ্যাট পার্টিকুলার সিমেট্রি অপারেশন ইন দ্য থ্রি ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ আনশিফটেড অ্যাটমস হোয়েন দ্যাট সিমেট্রি অপারেশন ইজ পারফর্ম। তাহলে থ্রি ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের ক্যারেক্টারগুলো যদি আমি জানি, এবারে আমার সিমেট্রি অপারেশনগুলো যখন কাজ করাবো দেখবো কতগুলো আনশিফটেড অ্যাটম আছে, তার দিয়ে গুণ করে দেবো, তাহলে হায়ার ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের করেসপন্ডিং ক্যারেক্টারগুলো পেয়ে যাবো। আমি ক্যারেক্টার নিয়ে এত কথাবার্তা বলছি, তার কারণটা হচ্ছে আলটিমেটলি ক্যারেক্টারটাই শেষ কথা। হ্যাঁ, পরে যখন আমি ওই ক্যারেক্টার টেবিল তৈরি করব তখন কিন্তু ওই ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা কি আমার জানার দরকার না, আমার দরকার হচ্ছে ক্যারেক্টারগুলো। ঠিক আছে, তাহলে হায়ার ডাইমেনশনাল যদি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হয়, তাহলে তার যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন ক্যারেক্টার মাল্টিপ্লাইড বাই দ্য নাম্বার অফ আনশিফটেড অ্যাটমস। এটা আচ্ছা, পরে আর একটা অল্টারনেটিভ অ্যাপ্রোচ পাবে তোমার ক্যারেক্টার বের করার, সেটা হচ্ছে যেই যে বেসিসগুলো তুমি কনসিডার করছো না, তুমি ধরো বিউটাডাইনের ক্ষেত্রে 5.1 5.2 5.3 5.4, বা থ্রি ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে তোমার ওই XYZ, বা তোমার ধরো এই এর ক্ষেত্রে ওয়াটার মলিকুলের ক্ষেত্রে হচ্ছে বেসিসগুলো হচ্ছে অক্সিজেনের X1 Y1 Z1 আর দুটো হাইড্রোজেনের X2 Y2 Z2 X2 Y3 Z3। তুমি দেখো যে নাম্বার অফ বেসিস দ্যাট ডু নট চেঞ্জ পজিশন অ্যান্ড ডিরেকশন ডিউ টু সিমেট্রি অপারেশন আর, মানে যাদের পজিশন আর ডিরেকশন কিছুই চেঞ্জ হয়নি, মাইনাস হচ্ছে যাদের পজিশন চেঞ্জ হয়নি কিন্তু ডিরেকশন চেঞ্জ হয়েছে। নাম্বার অফ বেসিস দ্যাট ডু নট চেঞ্জ পজিশন অ্যান্ড ডিরেকশন ডিউ টু সিমেট্রি অপারেশন, তারা কি হবে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের ডায়াগোনালে আসবে, আর যেহেতু ডিরেকশন পাল্টানে সে +1 নিয়ে আসবে, মাইনাস নাম্বার অফ বেসিস দ্যাট ডু নট চেঞ্জ পজিশন বাট চেঞ্জ ইটস ডিরেকশন হোয়েন সিমেট্রি অপারেশন ইজ পারফর্ম। এর ক্ষেত্রে কি হবে, পজিশন চেঞ্জ করছে না মানে ডায়াগোনালে আসবে, কিন্তু ডিরেকশন চেঞ্জ করছে বলে -1 হয়ে আসবে। সেখানে কি হচ্ছে, তাহলে তুমি যখন ওই ডায়াগোনাল এলিমেন্টের যোগটাকে করবে, ওই +1 গুলো এখান থেকে আসবে, -1 গুলো এখান থেকে আসবে, যোগ করলে হচ্ছে এই ডিফারেন্সটা সিম্পলি পড়ে থাকবে। তাহলে তোমার আলটিমেটলি ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট, সেই ক্যারেক্টার আমি পরের দিন আরো ভালো করে কথাবার্তা বলবো। তোমার ক্যারেক্টার বের করার দুটো রাস্তা, একটা হচ্ছে সেকেন্ড অ্যাপ্রোচটা হচ্ছে তুমি দেখো যে বেসিসটা তুমি কনসিডার করছো সেটা কখনো কখনো XYZ বা IJK, কখনো হচ্ছে RX RY RZ, কখনো হচ্ছে কোন একটা ওই মানে 5.1 5.2 5.3 5.4 ইত্যাদি ইত্যাদি। পলি ইলেকট্রন অ্যাটমসের জন্য প্রত্যেকটা অ্যাটমের যে 3টে করে কোঅর্ডিনেট থাকে, একটা এন অ্যাটমিক মলিকিউলস হলে 3n টা কোঅর্ডিনেট থাকছে। এই প্রত্যেকের জন্য তোমাকে যেটা করতে হবে, নাম্বার অফ বেসিস
that do not change position and direction due to the symmetry operation R minus number of bases that do not change position বা change direction due to symmetry operation R is performed. যেমন ধরো আমি এই পার্টিকুলার কেসে বলছি, ধরো এই সিগমা এক্স যখন তুমি করছো, দেখো এই তিনজন যাদের পজিশন পাল্টায়নি আর বাকিদের কিন্তু পজিশন পাল্টে গেছে, তাই তো? তাহলে পজিশন পাল্টায়নি এবং সাইনও পাল্টায়নি কজন? এই x1টা আর z1টা দুটো। ও সরি, এখানে যখন এক্সজেড করছি, সরি এক্সজেড যখন করছি তখন পজিশন কারোরই পাল্টায়নি, কিন্তু পজিশনও পাল্টায়নি, ডিরেকশনও পাল্টায়নি। কে কে আছে দেখো, x1 পাচ্ছ, z1 পাচ্ছ, x2 পাচ্ছ, z2 পাচ্ছ, x3 পাচ্ছ, z3 পাচ্ছ, 6টা। আর পজিশন পাল্টানি কিন্তু ডিরেকশন পাল্টাচ্ছে কাদের কাদের না, y1 y2 আর y3, তারপরে 6 - 3 মানে তোমার 3 হয়ে গেল। পরেরটার ক্ষেত্রে দেখো শুধুমাত্র x1 y1 z1 এদেরই পজিশন পাল্টেনি, বাকিদের পজিশন পাল্টে গেছে। তাহলে পজিশনও পাল্টায়নি, ডিরেকশনও পাল্টায়নি। কে কে? y1 আর z1 দুটো। পজিশন পাল্টায়নি, ডিরেকশন পাল্টাচ্ছে কজনের না, একজনের, এক্সট্রা। তাহলে কত হবে? 2 - 1 মানে 1 হয়ে গেল। তো এইরকম ভাবে তোমাকে ক্যারেক্টারগুলোকে তৈরি করতে হবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে? তাহলে আমি আজকে যেটা করলাম এটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, সেটা হচ্ছে যে সিমেট্রি অপারেশনগুলোর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন কেমন করে করতে হয়, তারপরে সেই যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সগুলো তারা যে একটা গ্রুপ তৈরি করে সেটাকে বুঝতে পারলাম, এবং যে গ্রুপটা তৈরি হলো সেটা বেসিক্যালি হচ্ছে তোমার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ দ্যাট পার্টিকুলার পয়েন্ট গ্রুপ। তাহলে সিমেট্রি অপারেশনের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হয়, আর তার করসপন্ডিং গ্রুপের যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের মানেটা কি আমি সেটা বলে বুঝতে পেরেছি। সেটা বিভিন্ন রকম এক্সাম্পল ধরে মূলত C2V এই পয়েন্ট গ্রুপটাকে কনসিডার করে আমি ভালো করে তোমাদের দেখিয়েছি। আর আলটিমেটলি তুমি দেখবে যে ক্যারেক্টারটাই যেহেতু খুব ইম্পর্টেন্ট ব্যাপার, তাহলে ক্যারেক্টারটাকে বের করার যে নর্মাল রাস্তা, দুটো রেসিপি শেখালাম। একটা হচ্ছে তোমার যদি হায়ার ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হয়, সেটা হচ্ছে 3 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের যে ক্যারেক্টারগুলো হচ্ছে তাকে গুণ করবে নাম্বার অফ আনশিফটেড অ্যাটমস দিয়ে, অথবা দেখো কতগুলো বেসিস যে ডু নট চেঞ্জ দ্যার পজিশন অ্যান্ড ডিরেকশন ডিউ টু সিমেট্রি অপারেশন মাইনাস নাম্বার অফ বেসিস দ্যাট ডু নট চেঞ্জ পজিশন বাট চেঞ্জেস ডিরেকশন। রাইট? তো এই হচ্ছে আজকে যেটা আমাদের পড়ার কথা ছিল। তাহলে নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে যে টাইপস অফ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ এ পয়েন্ট গ্রুপ, যে দেখবে এই ফেথফুল আনফেথফুল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, ইকুইভ্যালেন্ট ইনইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, রিডিউসিবল ইরিডিউসিবল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, সো অন। এইটা প্রথমে আমরা আলোচনা করব। তারপরে যেটা যাবো যে আমাদের আলটিমেটলি যেটা লাগবে সেটা হচ্ছে ইরিডিউসিবল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। কারণ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন ইউনিক না, সেটা আমি বুঝতেই পারি যে C2V পয়েন্ট গ্রুপের জন্য অনেকগুলো পসিবল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন তুমি ভাবতে পারো। এবারে তাদের মধ্যে কিছু কিছু ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আছে যাদের ডাইমেনশনটা কোনো রকম ভাবে তুমি কমাতে পারছো না। তো যাদের ডাইমেনশন রিডিউস করা যায় তারা রিডিউসিবল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, যাদের ডাইমেনশন আর কমানো যাবে না সেটা ইরিডিউসিবল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। তাহলে আমাদের এই ইরিডিউসিবল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা আসবে, এই ইরিডিউসিবল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন এলে তবেই তুমি এখান থেকে ক্যারেক্টার টেবিলটাকে কনস্ট্রাক্ট করতে পারবে। এটা মানে নেক্সট ক্লাসে আলোচনা করবো। তাহলে বলো কি বুঝলে না বলো। এন্ড অফ লেকচার 5। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে? ঠিক আছে তো নাকি? হ্যাঁ, এটা ভালো করে পড়বে কিন্তু, হ্যাঁ এটা বারবার শুনে ভালো করে পড়বে। হ্যাঁ, এগুলো খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট এগুলো। পরের দিনে আমরা ওই মানে রিডিউসিবল থেকে ইরিডিউসিবল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন কি করে আসতে পারছি সেটাকে বলে আমি ক্যারেক্টার টেবিল কনস্ট্রাকশন পর্যন্ত বলে দিতে পারবো। মানে আপ টু ক্যারেক্টার টেবিল কনস্ট্রাকশন পর্যন্ত আরো দুটো ক্লাস দেবো, তারপরে সেটা অ্যাপ্লিকেশন দিয়ে মাথা ঘামানো।